বন্ধুরা সবাইকে স্বাগতম লাইভ উইথ হারুন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকের অতিথি এবং আগে আমি ঘোষণা দিয়েছিলাম সোলাইমান সুখন। আপনারা তাকে নানাভাবেই চেনেন। বন্ধুরা আপনারা যদি শব্দ ঠিকমতো শুনতে পান অথবা শব্দ শুনতে যদি কোনো অসুবিধা হয় আমাদের এখানে একটু জানিয়ে দিলে আমরা আসলে বুঝতে পারবো যে লাইভটা ঠিক আছে কিনা, আমরা কারিগরি কোনো ত্রুটি আছে কিনা সেগুলো বুঝতে পারবো। সেক্ষেত্রে আপনি একটু যদি জানিয়ে দেন যে শব্দ শুনতে পাচ্ছেন কিনা অথবা নাও শুনতে পারেন, তাহলে আমাদের শুরু করতে সুবিধা হবে। তবুও সেটাই বলে রাখছি। আজকে আপনার শিরোনাম দেখেছেন বন্ধুরা, যে আমরা বলেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার সংবাদ মাধ্যমকে আমি গণমাধ্যম শব্দটি লিখিনি, কেন গণমাধ্যম অনেক বিস্তৃত বিষয়। সে কারণে আমি লিখেছি সংবাদ মাধ্যম, যার মধ্যে পত্রিকা, অনলাইন, টেলিভিশন, আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরে গ্রাস করবে কিনা। তো সেক্ষেত্রে সোলাইমান সুখনকে এখানে এখানে কেন, তা বলার আগে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সোলাইমান সুখন, আপনি কষ্ট করে এসেছেন। থ্যাংক ইউ হারুন ভাই, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই বলছেন যে অসুবিধা নাই, কিন্তু উনি কে? আমি বলেছিলাম সোলাইমান সুখন। আসলে কথার মধ্য দিয়েই আপনি যদি চিনে না থাকেন তাহলে চিনতে পারবেন আশা করি। আর তৌফিক আহমেদ বলেছেন এভরিথিং ইজ ফাইন, ওকে, থ্যাংক ইউ তৌফিক আহমেদ। আর আব্দুল্লাহ খান বাদল তো আপনাকে বললাম। সোলাইমান সুখন মূলত একজন, আসলে তার তো নৌবাহিনীতে চাকরি করারই কথা ছিল, তিনি তো সেখানে যোগ দিয়েছিলেন, হয়তো আমরা অনেকে জানি না। তিনি কমিশন পান এবং সেখানে যোগ দেন। পরে অবশ্য সে চাকরি ছেড়ে দিয়ে আবার তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করেন। তারপরে তিনি এখন ডিজিটাল মিডিয়া, একই সঙ্গে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বলেন, ডিজিটাল কমিউনিকেশন, এই বিষয়গুলো দেখছি। এটা হচ্ছে তো পেশাগত বিষয়। অন্যদিকে বলতে পারি আমরা তাকে কিভাবে পরিচয় করবো, কেউ বলতে পারেন তিনি ফেসবুক সেলিব্রিটি, কেউ বলতে পারেন তিনি মোটিভেশনাল স্পিকার, কিন্তু আমার বিষয়গুলো আজকে সেখানে না। আমি তাকে একটি বিষয় দিয়ে শুরু করতে চাই। তার ফেসবুকে ফলোয়ার রয়েছে প্রায় 7 লাখ, অর্থাৎ মানুষ তাকে ফেসবুকে অনুসরণ করেন, ব্যক্তিগত জীবনেও করেন, সামাজিক জীবনেও করেন। এটা খুব স্বাভাবিক, নয়তো ওই ফেসবুকে করার কথা না। কেন ফেসবুকে ভার্চুয়াল মানুষকে যদি ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে কেউ না চেনে তাহলে অনুসরণ করার কথা না। আজকে আপনি আপনার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোলাইমান সুখন, আমি দেখেছি, এটা আমাকে আকর্ষণ করেছে। আপনি সেখানে বলেছেন যে মানুষের সাথে শুরুতে পরিচয়, সেটি কি দিয়ে শুরু করব, আপনি একটু বলুন। এই পরিচয় তো শুধুমাত্র আমরা শুধুমাত্র সামাজিক অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হলে করি না, এখন তো ভার্চুয়াল জগৎ, আমরা তো সামাজিক মাধ্যমেও পরিচিত হয়ে শুরু করি। সেই শুরুটা কেমন হওয়া উচিত, কেন হওয়া উচিত, একটু বলবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ। এটাকে কনভারসেশন স্টার্টার বলে, যে একটা কারোর সাথে যখন কথোপকথন শুরু হচ্ছে কি করে করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি আজকে যে পোস্টটা দিয়েছিলাম সেখানে বলা হচ্ছে যে আনন্দময় এবং ভালো কিছু বলে শুরু করা উচিত একজন যখন আরেকজনের সাথে কথা বলবে। এটা কেন করা উচিত? বিকজ আমরা টাকা পয়সা দিয়ে তো আর সবাইকে হেল্প করতে পারবো না, অনুভূতি দিয়ে, একটু ভালো লাগা দিয়ে, একটু হাসি দিয়ে একজন আরেকজনকে আসলে সহায়তা করা যায়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। সেজন্যই বলছিলাম যে শুরুতেই কাউকে মোটা হয়ে গেছো, কালো হয়ে গেছো, শুকিয়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, রোগা হয়ে গেছো, তোমার ব্যবসা নাকি মার খেয়েছে, তোমার নাকি অমুক ক্ষতি হয়ে গেছে, এসব কথা না বলে, জানলেও এবং খুব ইচ্ছে করলেও সেসব কথা না বলে আসলে শুরু করা উচিত একটা পজিটিভ ভালো কিছু কথা বলে তার সাথে কথা বলা শুরু করা উচিত। আর অন্যের খুঁত ধরে সেটা নিয়ে খোঁচাখুচি করে আলাপ শুরু না করে, যত কমই থাকুক না কেন আপনার প্রাপ্তি বা তার সম্বন্ধে ভালো যদি অনেক কমও থাকে, তারপর সেটা খুঁজে নিয়ে সেটাতেই কথা বলা শুরু করা উচিত। বিকজ মানুষের একজন আরেকজনের সাথে কথাটা হবে আনন্দময়। সেই জায়গা থেকে আজকের ভিডিওটা আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আপনাকে যে আপনি সেই সাবজেক্টটিও খেয়াল করেছেন হারুন ভাই। আনন্দ, আনন্দময় বলছেন আপনি, কিন্তু জি। সেই আনন্দময়ের যদি কিছু কলাকৌশল আমরা জানতে চাই। মানে সেটা হচ্ছে, আমরা তো এখন একটা শব্দই রয়েছে যে নেটিকেট, ইন্টারনেট ভব্যতা যেটাকে বলে, সেটার যদি একটু জি। আমাদের বলতেন যে আসলে সেটি কেমন হওয়া উচিত, আপনি ব্যক্তিগত, আমাদের সামাজিক জীবনে এবং ইন্টারনেটে। জি। আমি যদি একটু ফিরে আসি, আমি আপনার লিঙ্কটি পোস্ট করছিলাম, আমি ফিরে আসি, আমি পোস্ট করে দিয়েছি। জি।
ভব্যতা হচ্ছে যে ধরেন একজন একটা স্ট্যাটাস দিল, আপনি আসলেন ওখানে, স্ট্যাটাসটি খুব চমৎকার একটা বিষয় নিয়ে, হয়তো দুটো শব্দ ভুল আছে, একটা বানান ভুল আছে, আপনি হুড়মুড় করে অন্য কিছু না বলে বিষয়বস্তু কি নিয়ে বললেন তার প্রেক্ষাপট না বুঝে আপনার মনে হলো বানানটা ভুল, এটা নিয়েই বলি সবার আগে। এই যে ভুল জি। ধরিয়ে দেওয়ার একটা প্রবল ইচ্ছা, এটা একটা ভুল, এটা করা উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যে যখনই কেউ মতামত দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনিও একটা মতামত দিতে যাচ্ছেন, জিততে চেয়ে দিবেন না। মানে আমি জিততে চাই, তাকে ছোট করতে চাই, একটা কিছু সেই ধরনের কাজটা না করে, এটা কিন্তু ইচ্ছা করে, প্রবল ইচ্ছা, চুলকানির মতো একটা ইচ্ছা, যে একটু চুলকানি হলে যেরকম চুলকাতে ইচ্ছা করে, সেরকম ইচ্ছে করবে যে একটু খারাপ কিছু বলি, একটু ওনাকে হারিয়ে দেই, আমি একটু জিতে যাই, এরকম একটা অনুভূতি তৈরি হয়। তো সেই জায়গায় একটু কন্ট্রোল করা আবেগটাকে প্রশমন করে চেষ্টা করা যে আমি একটু ভালো কথা বলবো, এটা একটা। তৃতীয়ত হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু ভ্যালিডেট না করেই কারো সম্বন্ধে মতামত প্রকাশ করে ফেলা। আজকে একটা তথ্য শুনলাম, অন্যরা শেয়ার করছে, আমিও করে ফেললাম। বুঝলাম কি এটা কোত্থেকে এসছে, এটা কি কোনো অথেন্টিক নিউজ হাউস থেকে এসছে বা কোনো বিশেষজ্ঞ বলেছেন, সেটা না জেনে তারপরে আবার কারো কারো সম্বন্ধে তার ব্যক্তিগত জীবন নিয়ে, কিছুদিন আগে দেখলাম ফারুকি এবং তিশার একটা নিউজ হয়েছে, তার নিচে অনেকে কথা বলছে, বা তাহসান কিছু একটা বলছে, অনেকে কথা অন্যরকম কথাবার্তা বলছে। তো সেটা, আপনি যদি সেই ব্যক্তিটাকে পুরোপুরি না চেনেন, তাহলে আসলে খুব বেশি কথা বলার একটা যৌক্তিকতাও নেই। আর কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে গেলে তার ব্যক্তিগত বন্ধু হতে হয় বা একটু ব্যক্তিগতভাবে পরিচয় থাকতে হয়। আর নেগেটিভ কথা বলার জন্য যদি আসলে আপনার কাছে যদি কারো সম্বন্ধে আপনি একটু নেগেটিভ কিছু বলতে চান, সমালোচনা করতে চান, তাহলে আসলে তাকে সরাসরি বলাটাই ভালো। আর তার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো মাধ্যম যদি আপনার কাছে না থাকে, তার ফোন নাম্বার বা তার কোনো কিছু, তার মানে হচ্ছে আপনি তাকে ততটা চেনেন না। আপনি তাকে চেনেনই না যে তার সম্বন্ধে আপনি একটা সমালোচনা করবেন, কারণ সমালোচনা করতে গেলে একটা মানুষকে পরিপূর্ণভাবে জানতে হয়। তো আপনার কাছে যদি তার ন্যূনতম কন্ট্যাক্ট ডিটেলস না থাকে, তার মানে আপনি তার সাথে কখনোই কাছাকাছি যাননি, তো আসলে আপনি তাকে পুরোপুরি ভাবে চেনেন না। তো এরকম অনেকগুলো বিষয় আছে, টেকনিক আছে, যেগুলো ফলো করা উচিত একজনের সম্বন্ধে কোনো কিছু বলার আগে। হ্যাঁ, আমরা তো ফেসবুকে অনেক সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় দেখি ফেসবুক প্রশ্ন করে যে আপনি তাকে চেনেন কিনা বা কিভাবে চেনেন, সেই জায়গাগুলো আসলে হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তো সুখন আমরা আপনার কর্মজীবন সম্পর্কে আসলে জানবো, তার আগে আমার খুব আগ্রহ যে আপনি আহ, আসলে তো নেভিতে যোগই দিয়েছিলেন আপনি, তারপরে সেখান থেকে চলে এলেন, আবার পড়াশোনা করলেন, তারপরে অন্য জগতে চলে এলেন। শুনতে পাচ্ছেন সুখন? আমাকে শুনতে অসুবিধা হচ্ছে? না, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আহ, এর মধ্য দিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আপনার এই গুরুত্বটা বা আগ্রহটা কেন বাড়লো, যদি একটু বলতেন। কেন এটাকে আপনি কিভাবে টেক করলেন? আমি জানি যে একসময় স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার ইচ্ছে ছিল আমাদের নাভিদ ভাই, তার একটি বিষয় আপনি দেখেছেন, আমি হুম। পড়েছি আপনার সম্পর্কে, যদি একটু বলতেন। আহ, বিষয়টা হচ্ছে যে প্রকাশ করার ইচ্ছা, আমার সবসময় নিজেকে প্রকাশ করার একটা ইচ্ছা ছিল। তো এক একজন এক এক ভাবে প্রকাশ করেন, কেউ গান লিখে, গান গেয়ে, কেউ হয়তো ছবি এঁকে, কেউ গল্প লিখে, কেউ উপন্যাস লিখে প্রকাশ করেন, তাকে সাংবাদিকরা তার সম্পাদকীয় বা খবর লিখে প্রকাশ করেন। তো আমার নিজের প্রকাশ করার একটা ইচ্ছা ছিল, যে অনুভূতিগুলো থাকে, সেটা একদম ছোটবেলা থেকেই, দেয়াল পত্রিকা হোক, ছোট ছোট ছড়া লেখা হোক, বা স্কুলের নাটিকায় অভিনয় করা থেকেই হোক। তো সেটা করতে করতেই যখন একটু বড় বেলায় আসলাম, আলটিমেটলি যখন শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম 2009-10-এর দিকেই টুকটাক টুকটাক করে লিখা, একটু স্ট্যান্ড আপ কমেডি চেষ্টা করলাম, তারপর ভিডিও ব্লগ করা শুরু করলাম, একটু একটু করে ছোট ছোট প্যারাগ্রাফের আর্টিকেলস লেখা শুরু করলাম, কথা বলা শুরু করলাম বিভিন্ন সামাজিক অসঙ্গতি পরিবেশ নিয়ে। তো এই বলতে বলতেই দেখলাম যে 8-9 বছর কেটে গেল। আপনি যেটা বললেন যে 8-9 লাখ লোক পেজে সাবস্ক্রাইব করলো, প্রোফাইলে আরো 7-8 লাখ লোক করলো, তো ওভাবে ইনস্টাগ্রামে লাখ দেড়েক মানুষ করলো। তো এই করতে করতেই চলছে। তো চেষ্টা করি মাঝে মাঝে নিজের যেই ব্যাপারগুলো আছে, বিভিন্ন যেসব জিনিস নিয়ে বোধ করি যে এগুলো নিয়ে কথা বলা দরকার, আমি সেটাই বলে যাই। তো ওভারঅল জিনিস যেটা হচ্ছে যে ধারাবাহিকতা রক্ষা করা। আমার সাথে অনেকেই চেষ্টা করেছেন, অনেকেই আমার বন্ধু বান্ধব বলেছেন আমি একটু লিখবো, আমি একটু বলবো। উনি হয়তো 2 সপ্তাহ করেন, 1 মাস করেন, তারপর করেন না। বাট আমি আমার কাজের ফাঁকে যেই চাকরি করি না কেন, যেই বিষয়ে সংযুক্ত থাকি না কেন, আমি একটা কন্টিনিউটি রেখেছি। তো সেই জায়গা থেকেই একটা ইচ্ছা যে চেষ্টা করা। একটা কথা আছে যে কোনো একটা বিষয় নিয়ে 10,000 ঘন্টা কাটানোর পর আপনি বলতে পারেন যে আপনি কিছুটা মনোযোগ হয়তো দিতে পেরেছেন। তো সেই প্রেক্ষাপট থেকেই বলছি, হয়তো সব মিলিয়ে 10,000, 12,000, 15,000 ঘন্টা হয়ে গেছে। তো সেই জন্যই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমটায়
আমার উপস্থিতি একটু চোখে পড়ে, আর তার বাইরে কিছুই নয়। কিন্তু একটি বিষয় খেয়াল করা গেছে যে বিষয়টি কি স্রোতের বিপরীতে হাঁটা না একটু ব্যতিক্রমী চিন্তা করা। যখন অনন্ত জলিল নায়ক সিনেমার যখন তিনি আসলেন, মানে আপনার হৃদয় খুঁড়ে না ছিঁড়ে বের করলেন, তখন অনেকেই সমালোচনা করলেন, কিন্তু আপনি পক্ষে একটি লেখা লিখলেন যেটা বিপুল জনপ্রিয় হলো। এটা কি আপনি দৃষ্টি আকর্ষণের জন্য, না আপনি মনে করলেন বা এর ভিতরে ব্যতিক্রম কিছু পেয়েছেন? আমাদের ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখন টাকা দরকার ছিল। উই নিডেড মানি, বিকজ আমরা যত যাই কথা বলি না কেন, মানি ইজ এ বিগ ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। সো একজন শিল্পপতি এসে চেষ্টা করলেন। আর হার্ট বের করা, গাড়ি থেকে উড়ে যে নেমে যাওয়া, এগুলো আগেও হয়েছে। সেটা যদি আপনি ওই 60-এর দশক বলেন, 50-এর দশক বলেন, সেটা আমরা দেখেছি অমানুষ সিনেমাতে। উত্তম কুমারও একাই 5 জনকে পিটিয়ে মেরে ফেলছেন। আবার ওদিকে এখন স্পাইডারম্যানও উপরে ঝুলতে ঝুলতে গিয়ে আসলে, সো একটা মানুষ যদি নিউ ইয়র্কে এইভাবে আঙ্গুল দিয়ে ছিট ছিট করে নেট বানিয়ে সই সই করে ঘুরতে থাকে, সেটা দেখে আমরা এভাবে তালি দিতে থাকি, জাস্ট গ্রাফিক্সটা ভালো ছিল। কনসেপ্ট ওয়াইজ তো ইট ইজ সেম। তারপর আমরা এখন যেমন দেখছি যে গাড়ি রোবট হয়ে যাচ্ছে, ইত্যাদি হচ্ছে, এরকম বিশাল দেখতে পাচ্ছি। সো আই ডোন্ট ফাইন্ড ইট ভেরি, মানে ডিফারেন্ট দেন এনিথিং এলস। এরকমই হচ্ছে আসলে। হলিউডের মুভিতে দেখছি একটা গুলি করে মানে ধাম ধাম করে উড়ে যাচ্ছে। সো সব জায়গায় সিনেমা ইজ অলওয়েজ অ্যাবাউট এক্সপ্রেশনিজম। আপনি আর্টিস্টদের মধ্যে দেখলে বা পিকাসোর আর্ট দেখলে দেখবেন যে একটু অন্যরকম, কেমন যেন অনেক। আপনি ভ্যান গগের আর্ট দেখলে দেখবেন যে কালার এন্ড এভরিথিং ঠিক ওই রকম, একদম যে সানফ্লাওয়ারটা সানফ্লাওয়ারের মতো করেই আঁকেনি হয়তো। সো ইটস ডিফারেন্ট। সো আই ডিডন্ট ফাইন্ড ইট ভেরি, অন্যরা আসলে তাকে মক করার জন্য, আমি আসলে মক করতে চাইনি, আমি উৎসাহ দিতে চেয়েছি। এখন উচ্চারণ কেমন, হার্ট কি বের করা যায় কিনা, এত কিছু আমি ভাবিনি। কারণ কাউকে খুদ বের করাটা খুব সহজ, উৎসাহ দেওয়াটা খুব কঠিন। আর যিনি, জি। আমার একটা সিম্পল কথা, যে মানুষগুলো ধরেন উনি জলিল সাহেব হার্ট বের করে দিয়েছেন বলে যারা হাসাহাসি করেছেন, মক করেছেন, তারা যখন 90-এর দশকের পর থেকে অশ্লীলতায় ভরে গিয়েছিল সিনেমা, তখন কোথায় ছিলেন? তখন কেন বলেননি? তারা তো তখন কথা বলেননি। জি। তো তারা জি। আসলে চুপ থাকতে পছন্দ করেন, তারপর ঝোপ বুঝে নিজের গোত্রের বা কাউকে হেয় করতে পছন্দ করেন। তো আসলে সিনেমার অবক্ষয় নিয়ে কথা বললে তো অনন্ত জলিলকে নিয়ে নয়, 90-এর দশকের পর থেকে যে অশ্লীলতা হয়েছে, ভণ্ডামি হয়েছে, যে ধরনের বাজে ভাষার ব্যবহার হয়েছে, তাদেরকে নিয়ে কথা বলার কথা। তারা হুম। উপরে আরো প্রায়োরিটিতে, তারা স্ক্রুটিনির মধ্যে আসার কথা, রাদার দেন জলিল সাহেব হয়তো একটু বুক থেকে হার্ট বের করেছেন। আই ফাইন্ড ইট অ্যাবসলিউটলি, মানে ওই তুলনায় যে অশ্লীলতা হয়েছে, যেই নোংরামি হয়েছে, তার তুলনায় এটা একদম অবুঝ একটা ভুল। আর হ্যাঁ। আরেকটা কথা বলি, একজন মানুষ যদি আন্ডারওয়্যার উপরে পরে পেছনে একটা চাদর ঘুরতে ঘুরতে যেতে থাকে, সেটা যদি ব্লকবাস্টার হতে পারে, সুপারম্যান, আই ডোন্ট ফাইন্ড মিস্টার জলিল ব্রিঙ্গিং আউট হিজ হার্ট দ্যাট মাচ, মানে স্যাড অর প্যাথেটিক। না, আর আপনি এই যেটা জন্যই তো বলছিলেন যে আপনার ব্যতিক্রম, বা আমি কি দৃষ্টি আকর্ষণ, না, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, আমার কাছে এটাকে সাপোর্ট করার কথা মনে হয়েছে। সো দ্যাটস মাই ওপিনিয়ন। এই জন্যই আমরা, আপনি যে চিত্রকলার কথা বলছিলেন, আমরা তখন শুরু রিয়ালিজমের কথা জানি, আমরা পরে ম্যাজিক রিয়ালিজমের দিকেও ঝুঁকছি সেই বিষয়গুলো। তো একটা কথা আমরা ইদানিং প্রায় শুনি যে খবরটি কোথায় পড়েছেন? ফেসবুকে। আমি ফেসবুকে খবরটি পেয়েছি। আমরা আগে সাধারণত যারা পাঠক তাদের কাছ থেকে জানতাম তিনি টেলিভিশনে খবর দেখেছেন অথবা তিনি পত্রিকায় পড়েছেন। কিন্তু এই ফেসবুকে খবর পড়া, ফেসবুকে খবর দেখার প্রবণতা, আসলেই কি খবরটি ফেসবুক দেয় না তারা পত্রিকায় দেখছেন? এই যে ট্রেন্ড, এটা আপনি কিভাবে অবজার্ভ করবেন যে ফেসবুকে খবর দেখা? আচ্ছা, এটা হচ্ছে ব্যক্তিগত বুদ্ধির পরিচয়। যেমন আমি এ পর্যন্ত আমার ওয়াল 10 বছর ধরে এক্সটেন্সিভলি, 10 বছরে প্রায় 3,500 দিন, 3,500 দিনে আমি অন্তত 2টি করে পোস্ট দিয়েছি। তার মানে 6 থেকে 7 হাজার বা 8 হাজার পোস্ট করেছি আমি। কোথাও মানে অথেন্টিকেট না করে কোনো কিছু আমি শেয়ার করিনি বা বলিনি। আমি দেখতে পাচ্ছি প্রচন্ড ভাইরাল, অমুক নাকি পদত্যাগ করেছেন, অমুক নাকি মরে গেছেন, অমুক জায়গায় বিমান দুর্ঘটনা হয়েছে, ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, এরকম প্রচুর খবর দেখতে পাই। আমি যারা দেখছেন দর্শক শ্রোতা, তাদেরকে বলবো যে আমি অন্তত যখনই খবর আসে বা কোনো কিছু পাই, আমি একটু ভেরিফাই করার চেষ্টা করি। আপনি যেটা বলছেন যে এখন সবাই বলে যে ফেসবুকে শুনেছি, তো যেটা শুনেছি হয় বা যে পড়েছি। পড়েছি,
তো তাদের প্রতি আমার একটাই কথা যে ফেসবুকে পড়া আর অথেন্টিক সোর্স থেকে পড়ার মধ্যে পার্থক্য আছে। আপনি যখনই খুব ক্যাজুয়ালি বলেন যে আমি ফেসবুক থেকে পড়েছি, তখনই আপনার ব্যক্তিগত যেই জ্ঞান, শিক্ষা, ব্যক্তিগত যে ধীরতা, স্থিরতা, ওই ব্যাপারটা নিয়ে প্রশ্ন চলেই আসে সামনে। যে তার মানে আপনি আসলে ওই গভীরতাটা অর্জনই করতে পারেননি যে কোন জায়গা থেকে খবর পড়ার পরে বলা যায় যে আমি একটা খবর সম্বন্ধে জানি। তো সেই জন্য এখন অনেক চলছে আমাদের দেশে, পৃথিবীব্যাপী চলছে ভুল নিউজ, ফেক নিউজ ইত্যাদি। তো এই পুরো দায়টা মানুষের যতটুকু না, ততটুকু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম এবং তাদের ফাউন্ডাররা, সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষরা যেটা যারা স্টাবলিশ করেছেন, সেটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এনিবডি, ওরা আসলে আমাদেরকে পঙ্গপালের মতো তাদের প্ল্যাটফর্মে নিতে চেয়েছে শুরুর দিকে, এখনো। সেজন্য তারা যা ইচ্ছা তাই অ্যালাউ করে, যা ইচ্ছা তাই অ্যালাউ নিচ্ছে করেছেন। আমি একটু কথা বলি, নিচ্ছে তো ফেসবুক এবং কিন্তু যাচ্ছে আমাকে তো। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে আসলে রেগুলেটরি চেঞ্জেসটা আসে। So, পৃথিবীর বিভিন্ন রেগুলেটর এখন এটাকে অন্যভাবে দেখছে, সেটা নিয়েও কাজ হচ্ছে। যে চাইলেই কি করে একজন সোলাইমান সুখন সম্বন্ধে বা হারুন সাহেব সম্বন্ধে একজন একটা কথা লিখলো, সে যে লিখলো এটা সত্যি কিনা, এটা করে না যে আমার মানসিক অশান্তি হলো, আমার যে স্ট্রেস হলো, আমি যে অসম্মানিত বোধ করলাম, এটা দায়টা কার? সামাজিক যোগাযোগ মাধ্যমে না ওই ব্যক্তির? তো কেউ চাইলেই কারো সম্বন্ধে যে কিছু লিখতে পারবে না, এই দায়টাও কিন্তু, এই টেকনোলজিটাও সামাজিক যোগাযোগ মাধ্যমকেই আনতে হবে। এই রেগুলেটররা কাজ করছে এটা নিয়ে। আমি একটা উদাহরণ দিই, ফেসবুক কিন্তু আপনাকে বলে যে এই একজন একটা ছবি আপ করেছে, তুমি মনে হয় আছো ওখানে, ট্যাগ করবো তোমাকে, তার মানে সে আমার চেহারা রিকগনাইজ করতে পারে। ঠিক একই ভাবে হ্যাঁ, কেউ ফেস যদি আমার রিকগনিশন। সম্বন্ধে বলে থাকে, আমার সম্বন্ধে কিছু একটা লিখছে, আমার কোন একটা ছবি সে আপ করার চেষ্টা করছে বা করছে, ফেসবুক কিন্তু জানে যে সে আমার সম্বন্ধে লিখছে। So they should not allow it until I or a friend of mine or some system approves that. So এই জিনিসটা নিয়েই কাজ হচ্ছে। এটা আসলে এই সময়টা খুবই ছন্ন ছাড়া গেল গত 5-7 বছর, আরো 1-2 বছর যাবে। তারপর বেসিক্যালি মেশিন লার্নিং, টেক্সট টু ইমোশন, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যে কেউ চাইলেই যে কারো ছবি, যে কেউ চাইলেই যে কারো অ্যাকাউন্ট, এই জিনিসটা করতে পারবে না। কারণ এটা আইনগত ভাবেই মানা করার চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই টেকনোলজিটা আছে, তারা এটার অপব্যবহার করছে এতদিন ধরে ইচ্ছা করে, যাতে আমরা অনেক অনেক মানুষ পাগলের মতো কিছু না বুঝে অনেকটা ড্রাগের মতো এটাকে ব্যবহার করি। এখন যে বিষয়টি আমি নিয়ে আসতে চাই যে আপনি যদি খবর পরিবেশনের দিকেই আমরা যাই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক ধরনের, সে নিজে না করে কিন্তু এক ধরনের খবর পরিবেশন করা হয়। সংবাদ মাধ্যম, আমি যেটা একটু আগেই বলেছিলাম যে প্রিন্ট পেপার, অনলাইন, টেলিভিশন বা আদার যে মিডিয়া রয়েছে খবর পরিবেশন করে। কিন্তু এটি তো জি। সত্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক খবর প্রথম মেইন স্ট্রিম বলতে যেখানে বুঝি সেখানে আসে না। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে বাংলাদেশে ফেসবুকে ভাইরাল হয়, পরে মিডিয়া তার পেছনে ছোটে। আপনারা যদি সিলেটে সেই শিশু হত্যা দেখেন, আরো বড় বড় ঘটনা দেখেন, দেখবেন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসে। অথবা নারায়ণগঞ্জের, আমি শিক্ষকের নাম নাই বা বললাম, তাকে কান ধরে উঠবস করানো, এই বিষয়গুলো কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া অ্যাড্রেস করেনি, আরো বড় বড় ঘটনা। কিন্তু প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম এটাকে অ্যাড্রেস করেছে, কেউ না কেউ সেখানে করেছে। সেখান থেকে কিন্তু আবার মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি ফেক নিউজের কথা বলেন, সেটি মেইন স্ট্রিম মিডিয়াও কেউ কেউ করে। সুতরাং সেই জায়গাটি, এই যে স্ট্রংনেস, সামাজিক যোগাযোগ মাধ্যম যে এটাকে প্রকাশ করছে, সেই জায়গায় কি সে এগিয়ে যাচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াকে হারিয়ে দিয়ে? ইনস্ট্যান্টেনিয়াসলি, মানে তাৎক্ষণিক কোনো কিছু ব্রডকাস্ট করার ক্যাপাসিটি তো বেড়েছে, কারণ যার কাছে একটা ফোন আছে, ইন্টারনেট আছে, একটা ক্যামেরা আছে, সে যে কোনো কিছু চাইলেই, তার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মুহূর্তে সেও হয়তো ছিল, তার কাছে একটা ফোন আছে, সে জাস্ট ফোনটা অন করে দিল। বা প্লেন ক্র্যাশ করেছে, পাশে যিনি ওয়েট করছিলেন পরবর্তী ফ্লাইট ধরার জন্য, তিনি ক্যামেরাটা অন করলেন, ভিডিও হলো, সাথে সাথে তিনি চলে গেল। সো ওই স্পন্টেনিয়াস এবং ইনস্ট্যান্টেনিয়াস নিউজের ক্ষেত্রে বা ঘটনা তুলে ধরার ক্ষেত্রে মেইন স্ট্রিম মিডিয়া এখন অনেক সময় লাগবে। বিকজ আমরা যেটা বললাম যে ইন্টারনেট অ্যাক্সেস এবং স্মার্টফোন অ্যাক্সেসের কারণে সাধারণ মানুষের কাছে সেটা আগে চলে যাবে। সো তারপর সেটা কি কারণে হয়েছে, যেই সাধারণ মানুষ যিনি তুলে ধরছেন, তিনি হয়তো এটা কোন বিমান, এটা কেন ক্র্যাশ করেছে, এটার আগে পিছে কে ছিলেন, কতজন যাত্রী ছিলেন, এত কিছু জানেন না। তিনি জাস্ট ইনস্ট্যান্টলি কাভারের মতো, বইয়ের কাভারের মতো যিনি কাভারটা দিয়ে দিলেন, পরবর্তীতে আসলে সংবাদপত্র এসেই কিন্তু বা মেইন স্ট্রিম মিডিয়া এসেই এটার পুরো ঘটনাটাকে উদ্ধার করে তারপর তারা বলবে। তো সেটারও একটা অ্যাপিল আছে। বাট ইনস্ট্যান্টলি একটা জিনিস সবার নজরে আনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেফিনেটলি একটা বিপ্লব ঘটেছে।
তো সেই বিপ্লবটা আপনি বলছেন ঘটেছে, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা করছে ইনস্ট্যান্টলি আপনি যেটা বলছেন সেটি আসলে প্রকাশ করতে পারছে। এখন সেক্ষেত্রে তাদের তো অনেক সময় যারা করেন তাদের ভুল ভ্রান্তি থাকে, কারণ তারা তো আর সাংবাদিক নন যে সেই জায়গা থেকে হুম। তারা এটা তদন্ত করে দেখবেন বা বিভিন্ন ভাবে দেখবেন। কিন্তু সুখন, আপনার কি মনে হয় এই বিষয়গুলো যদি অ্যাড্রেস না করতো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এটা নিয়ে ওয়েব ক্রিয়েট না হতো, মেইন স্ট্রিম মিডিয়া কি ফাইনালি অ্যাড্রেস করতো? অনেক সময় তো করে না, অনেক সময় হয় না। আহ, এটার আগেও তো মানে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকার আগেও 70, 80, 90-এর দশকেও বা 2000-এর শুরুর দিকেও তো আমরা চাঞ্চল্যকর খবর দেখেছি, আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। তো এখন হয়তো আমরা সামনে একটু বেশি দেখি, বাট আমার যেটা মনে হয় যে সমাজের জন্য যেটা ক্ষতিকর বা যেই ভুলটা কেউ করছেন, অন্যায় করছেন, সেই জিনিসগুলো তার চাপা থাকে না। একটা না একটা সময় ধরে ওইখানে যদি ক্যামেরা দিয়ে কেউ না তুলতেন, ধরেন কাউকে কান ধরিয়ে উঠবোস করাচ্ছেন আপনি, ক্যামেরা দিয়ে তখন হয়তো হয়নি, কিন্তু বাকি যে 50 জন দেখেছেন, কথাটা যে কানে কানে ছড়ালো, এলাকার চায়ের দোকানে সন্ধ্যাবেলা আলাপ হলো, এলাকার সাংবাদিকের কানে যেত, আলটিমেটলি সময়টা 5 ঘন্টা পরে হতো বা 8 ঘন্টা পরে হতো, বাট ঘটনাটা আমরা জানতেই পারতাম। কারণ এটা তো আর চাপা থাকে না। এই যে অন্যায়গুলোর কথা বললেন, একটা শিশুকে পিটিয়ে মেরে ফেলেছে, ঘটনাটা আমরা জানতেই পারতাম। জানার সময়টার মধ্যে পার্থক্য এসছে। এই জন্য আপনি জানেন যে আমরা সাধারণত সকালে নিউজ পেপার পড়ি, আবার পৃথিবীর অনেক জায়গায় বিকেলের বা সন্ধ্যার নিউজ পেপার ছিল, এই সময় ব্যাপারটাকে অ্যাডজাস্ট করার জন্য। কারণ প্রিন্ট হয়ে যাওয়ার পর আগের রাতের 12টা 1টার দিকে তারপরের থেকে যে সব বিকেল দুপুর 12টা পর্যন্ত যে অনেক কিছু ঘটে আসছে, এই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য। সো ইট ওয়াজ দেয়ার নিউজ পেপার মান্থলি, তারপরে সাপ্তাহিক ছিল যেখানে একটু আরেকটু আপনি ঠান্ডা মাথায় শুক্রবারে বসে সাপ্তাহিক ম্যাগাজিনটা খুলে একটু গভীরভাবে আপনি দেখা সাক্ষাৎ করবেন। তো এই পুরো ব্যাপারটাই আছে। আমার যেটা মনে হয় যে আমি আবারও আপনাকে বলছি, পঙ্গপালের মতো চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একদমই ভেরিফিকেশন বা কি একটা ভিডিও গেল, কে দিল, সে কেটা দেওয়ার যোগ্যতা রাখে কিনা, এই ধরনের জিনিসপত্র হবে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অপশন আছে পাবলিক, মানে একটা মানুষ জি, চাইলেই যে কেউ যাতে করতে পারে। তো সম্ভবত আমি পাবলিক আমি পোস্ট দিয়ে দেবে। হ্যাঁ, পাবলিক পোস্টিং এর ব্যাপারটাতে রেস্ট্রিকশন আসার সম্ভাবনা থাকা উচিত। কারণ হচ্ছে যে আলটিমেটলি ইইউ এবং বাকি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে নর্থ আমেরিকা বাকি লেজিসলেটররা যেটা আলাপ করছেন, যে যে কেউ চাইলে যে কোনো কিছু পাবলিক করে দিতে পারবে, সে শুট করছে একটা মানুষকে, সেটা পাবলিকলি দেখাতে পারবে। এই অধিকার তাকে কে দিয়েছে? ফেসবুক তোমাকে কে বলেছে তোমার এই অধিকার আছে যে তুমি একজনকে সেই ক্যাপাসিটি দিতে পারো, যে চাইলেই পাবলিক? তো দেখা যাবে আলটিমেটলি ফ্রেন্ডস অনলি মি এই ক্যাপাসিটি, তারপর একটা সার্টেইন ক্রেডিবিলিটি লঞ্চ করার পরে 1, 2, 3, 5 বছর পরে গিয়ে সে পাবলিক পোস্ট করার ক্ষমতা অর্জন করবে। আজকে একটা অ্যাকাউন্ট খুলে এখনই পাবলিক পোস্ট দিতে পারছি আমি, এই জিনিসটা হয়তো হবে না। সো দিজ আর দ্য ফিউ থিংস দ্যাট আমি শিওর প্রোডাক্ট টিম ইন ফেসবুক অর টুইটার অর ইনস্টাগ্রাম আর থিঙ্কিং, যে কেউ চাইলেই কি পাবলিক পোস্ট দিতে পারবে? এই মুহূর্তে যে একটা ভুল অ্যাকাউন্ট খুলে ফুলগাজীতে বসে একটা পাবলিক অ্যাকাউন্ট খুলে একজনের সব সুখন ভাইয়ের একটা ছবি কেটে নগ্ন ছবি বানিয়ে দিয়ে দিতে পারবে, এই ক্ষমতা তাকে কে দিয়েছে? ফেসবুককে এই ক্ষমতা কে দিয়েছে যে এত বড় একটা নেগেটিভিটি তৈরি করার ক্ষমতা যার তার কাছে দিয়ে দিবে? তো এই জিনিসটা, আর অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডের মতো যেই রেস্ট্রিক্টেড নিয়ম কানুন, এই জিনিসগুলো করছে। এবং এই কাজ করতে গিয়ে কিন্তু প্রায় 150-200 কোটি অ্যাকাউন্ট বন্ধ করতে হয়েছে ফেসবুককে গত কয়েক বছরে। তারা ভুয়া অ্যাকাউন্ট, ফালতু অ্যাকাউন্ট, যেটা কোনো কিছু ভ্যালিডিটি নেই, সো প্রচন্ড চাপ খাওয়ার পরে তারা এটা করেছে। আর আমি এখন যে কথাগুলো বলছি এই জিনিসগুলো নিয়েও তারা সামনে কাজ করছে। আপনি যদি আমার কাছে বলেন যেটা কি বন্ধ হবে কিনা বাংলাদেশে, বাংলাদেশের প্রেক্ষাপটটা আমি জানি না। বাংলাদেশের প্রেক্ষাপটে যতক্ষণ এই ধরনের অপকাজ করার সুযোগ পাওয়া যাবে তত তার সর্বোচ্চ ব্যবহার আমাদের অনেকেই করবেন। তো এটা আমি আপনি আলোচনা করলেও বন্ধ হবে না যতক্ষণ না টেকনিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করা হচ্ছে। সেই যে পাবলিক বেশি পোস্ট বা কারো নাম নেয়া, কারো ছবি তুলে দেওয়া, এই জিনিসগুলো বন্ধ হবে, উচিত আমি অন্তত। বেসিক্যালি যে জায়গাটায় যেতে চাই সেটা হচ্ছে যে আমি সারা বিশ্বের কথা বলছি না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যেখানে আছে সেখানে তো ফেসবুক মানুষের কথা বলার একটা মাধ্যমও। মানুষ তো অনেক সময় অনেক জায়গায় কথা বলতে পারে না, সে তার কথাটা প্রকাশ করতে চায়। এবং আমাদের এখানে আবার ডিজিটাল আইনও রয়েছে, সেটি যদি আপনার ডিজিটাল আইনে পড়ে তখন তাকে মামলার সম্মুখীন হতে হয়। কিন্তু ফেসবুক কি মানুষকে একটি মত প্রকাশের মুক্ত জায়গা খুলে দিয়েছে না? ফেসবুক কি মানুষকে দূষিত প্রকাশ জায়গা করার করে একটি দিয়েছে, নতুন দূষিত। কেন দুষ্ট বলছেন? কেন দুষ্ট বলছেন কারণ আপনি? প্রত্যেকের মতামত, মতামত থাকলেই, মতামত দেওয়ার ক্ষমতা মানেই কাউকে নিয়ে হেয় করা, অশালীন ভাষায় কথা বলাকে মত প্রকাশ বলে না। সো মত প্রকাশেরও একটা সাধারণ শালীনতা বোধ, ভদ্রতা বোধ থাকতে হবে। কারো সম্বন্ধে কথা বলতে গেলেই অশ্লীল কথা বলা, মানে এই ব্যাপারটা আমি বিশ্বাস করি না। সো
আমি এ পর্যন্ত মত প্রকাশ করে আসছি। আমি কখনোই মত প্রকাশের যেই নিজস্ব গণ্ডি, নিজের যে একটা নিজস্ব যে একটা সেন্সরশিপ, সেটার বাইরে যায়নি। কিন্তু অনেককেই দেখি যে অশালীন, অশ্লীল, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি, আপনি ইচ্ছামতো কথা বললে অবশ্যই আইনের সম্মুখীন হতে হবে। এটা পৃথিবীর সব জায়গায় আছে। আমি যদি না, এই সেটা তো মুহূর্তে আইন আপনাকে রয়ে একটা গেছে। বকা দিই, সেটা থাকবে। আমি যদি এই মুহূর্তে আপনাকে বকা দিয়ে কথা শুরু করি, আপনার ভালো লাগবে না। সেই জন্য না, খুব আইনি লাগার সহায়তা কথা না। নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। সেই জন্যই সেটা দিয়েছে। সো আমার কাছে আমি এটাকে খুব বেশি কি বলে টপিক অফ ডিসকাশন বলে মনে করি না। বিকজ যদি না আমি অশালীন, অশ্রাব্য কিছু বলি, তাহলে তো আমার ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই, এবং আমার তো আইন রয়েই গেছে, আমি যদি আইনের বাইরে যাই সেটা নিতে পারে। কিন্তু ধরেন যে আহ, এ, আমি 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 ধরেন বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অথবা ধরেন পুলিশি হয়রানি আমার এলাকায় বেড়ে গেছে, অথবা এই ত্রাণের যে ঘটনাগুলো ঘটেছিল সেখানেও কিন্তু দেখা গেছে যে ত্রাণের বিভিন্ন অনিয়ম যখন ধরছে, তখন কিন্তু সরকার এটা নোটিশে নিয়েছে এবং ই করছে। তো এই কথাগুলো যদি মানুষ কোথায় বলবে, যদি ফেসবুক সেই সুযোগটি করে দিয়েছে, আবার সেখানে কিন্তু এক ধরনের আইনি জায়গা রয়েছে, তো মানুষকে তো বলতে হবে। আমি বলি যে সংবাদ মাধ্যম মানুষের কথা বলার একটা জায়গা, সেটি একটি ফরম্যাট। ফেসবুকও তো মানুষকে কথা বলার, এখন সে আইন অমান্য করলে সেটি তো যে কোনো জায়গায় তার প্রতিকার রয়ে গেছে। এই তো, তাহলে তো আপনি তো বলেই দিলেন। বলবেন আপনি আপনার সাধারণ নাগরিক দায়িত্ববোধ থেকে কিভাবে বলতে হয়, আপনার শিক্ষা স্বশিক্ষার সাথে মিলিয়ে আপনি বলবেন যে অমুক খবরে প্রকাশ অমুক, বা এই জায়গা থেকে জেনেছি আমি এতগুলো চাল এই ভদ্রলোক এরকম করেছেন, আপনি পোলাইটলি বলেন। আপনি যদি এমনই ভাবে বলছেন যে, কারণ একজন অপরাধীকেও তো আপনি অশালীন ভাষায় কথা বলতে পারবেন না, কারণ অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত না, সে সেটা অপরাধী তো সেটা আপনি তার জানেন না। তো এটা তো আপনি বলা পোলাইটলি বললে, এখন আপনি যদি চালের বস্তার মধ্যে তার মাথা ঢুকিয়ে কার্টুন এঁকে তাকে অশালীন ভাবে প্রেজেন্ট করেন, সে যদি আইনি সাহায্য নিতে চায়, অ্যাবসলিউটলি। এখন অশালীন কোনটি? ধরেন কার্টুন আঁকা কিন্তু সারা দুনিয়ায় একটি স্বীকৃত বিষয়। আপনার জি। মার্কিন প্রেসিডেন্টদের নিয়েও কার্টুন হয় তাদের কার্যকলাপের উপরে। এখন ধরেন কারুর কাজের উপরে যদি ভিত্তি করে, সেটি একটা মাথাকে কিন্তু, যদি আমি আমি যদি দুর্নীতিবাজ হই, তো আমার মাথাটাকে একটি টাকার বস্তা বানাতেই পারে, এটা তো কার্টুন। তো সেখানে অসুবিধা কি দেখছেন আপনি? শিল্পী প্রকাশ, মাথাকে টাকার বস্তা বানানোর কারণে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা আমি জানি না। যদি হয়ে থাকে সেটা ডেফিনেটলি আউট অফ মাই, মানে আমার জানার বাইরে। তো সেটা নিয়ে কথা বলাটা খুবই কি হবে, সেটাকে বলে যে উম, আমার অনুচিত হবে। বাট যেমন আমিও দেখতে পেয়েছি, ধরেন আমার ছবি নিয়ে অনেক কিছু করেছে, মাথা এঁটে দিয়েছে, নগ্ন ছবি বানিয়েছে, ইত্যাদি অনেক কিছু করেছে। তো ডেফিনেটলি যিনি বানিয়েছেন, যে আমি যদি জানতে পারতাম আমি তাকে ডেফিনেটলি আইনের সহায়তা নিতাম এবং তাকে ই করতাম। বাট যারা শালীন সমালোচনা করেন, জি। তারা কিন্তু চমৎকার ভাবে কথা বলতেই পারেন, কোনো সমস্যা নেই। শালীন সমালোচনা আমাদের অনেক বিদগ্ধ জনরাও করতে জানেন না, তাই তাদের মধ্যে যে মানে সাংঘর্ষিক একটা অবস্থান তৈরি হয়। মানে আপনি বলছেন, আমি যেটা বুঝতে পারছি যে সমালোচনা করা বা একটা বিষয়ে আলোচনা করা আর গালি দেয়া বা অশ্রব্য ভাষায় কথা বলা, এ দুটোর মধ্যে বেসিক পার্থক্য রয়েছে। অ্যাবসলিউটলি। এখন ধরেন যেটা, যে সময়টা দাঁড়িয়েছে, ধরেন আহ, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা ফেসবুকের কথা কেন বলবো, আমরা ইউটিউব রয়েছে, টুইটার রয়েছে, অন্য মাধ্যমও রয়েছে। জি। সুখন আপনি কি অবজারভেশনটা কি? আমার কাছে মনে হচ্ছে যে ক্রেডিবল ব্যক্তি সে কিন্তু একটা সংবাদ মাধ্যমের উপর নির্ভর নাও করতে পারে। ক্রেডিবল ব্যক্তি সে কিন্তু একটা টেলিভিশনের উপর নির্ভর নাও করতে পারে। সে তো নিজেই ব্রডকাস্টার হতে পারছে, সে তো নিজেই সংবাদ পরিবেশন করছে। এক্ষেত্রে এই এটা ঠিক না। সোশ্যাল নেটওয়ার্ক গুলো কি কিভাবে এগিয়ে আসছে? সেখানে কি প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তির ভূমিকা মুখ্য হয়ে উঠছে? একদমই না। আমি যেটা বলবো যে আমরা প্রায় দেখি যে কয়েকজন হয়তো বিখ্যাত হয়েছেন ব্যক্তিগতভাবে ব্রডকাস্ট করে, বাট সারা পৃথিবীতে খবরের সোর্স হিসাবে এখনো সাংবাদিক এবং সংবাদ মাধ্যম যারা আছে তাদেরই একমাত্র এখতিয়ার থাকার কথা, এবং সেটা আছেও। আমরা আসলে জেনে খবরটা তারপরে নানান জন এটাকে এক্সপ্লেন করছি। যেমন আমি আমার কথা বলতে পারি, এখনো সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের এবং বিদেশের এবং 3-4টা মহাদেশের ওদের পার্টিকুলার কিছু জিনিস আমি সাবস্ক্রাইব করে রেখেছি, তাদের কাছ থেকে দেখার পরে আমি কথা বলি। আমি যদি গত পরশুদিন যে বা গতকালকে সিএনএন এসছে যে মার্স মিশন হয়েছে, ইউএই পাঠিয়েছে, আমি ওই নিউজটা ওখান থেকে নিয়ে শেয়ার করেছি। সো এখনো যারা নিজেকে আসলে একটা পর্যায়ে রাখতে চান, যারা আসলে নিজেকে শালীনভাবে প্রেজেন্ট করতে চান, যারা নিজের ব্যক্তিত্ব এবং ক্রেডিবিলিটির উপর বিশ্বাস মানুষের বজায় রাখতে চান, তারা আসলে সংবাদ স্টাবলিশড সংবাদ
সংবাদ মাধ্যমের কাছ থেকে খবরই শেয়ার করে। তো সেই ক্ষেত্রে নিউজ পেপার, টিভি, রেডিও, স্টাবলিশড এবং ওয়েল গ্রুমড স্টেশনগুলোর চাহিদা, দায়িত্ব ইত্যাদি থেকেই যায়। এক্সকিউজ মি, জি জি জি। আই এম সরি। না না, সরি। it's okay, it's okay. জি, তো আপনাকে আরেকটু আমি বলি ব্যক্তিগত যে কথা। জি, যেটা হ্যাঁ, বলেন। বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন প্রতিষ্ঠানের এক ধরনের সীমাবদ্ধতা আছে, এক এক দেশে এক এক রকম। বাংলাদেশে এক ধরনের সীমাবদ্ধতা আছে, সেটি রাষ্ট্রের দিক থেকে হতে পারে, সেটি সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের যে মালিক পক্ষ তার দিক থেকে হতে পারে, সেটি নানা আইন কানুনের দিক থেকে হতে পারে। যার কারণে ওই যে আমার তো সংবাদ মাধ্যম তো একটি আধার, আমি সেখানে সেটা প্রকাশ করি, একজন সাংবাদিক সেটা প্রকাশ করে। হয়তোবা দেখা গেল যে ব্যক্তিগত কারণে ওই প্রতিষ্ঠানের নীতিমালার কারণেই খবরটি প্রকাশ করা গেল না, বা কোনো সংবাদ মাধ্যমে বাংলাদেশে প্রকাশ করবে না, কিন্তু খবরটি জেনুইন, খবরটি অথেন্টিক, তার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ সবকিছুই রয়েছে। তাহলে সে ব্যক্তি কি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করবে না, এবং সে কি এখানে খবরটি প্রকাশ করবে না, এটি কি সুযোগ করে দেবে না? পৃথিবীর কেউ নিরপেক্ষ নয় বস। প্রথম কথা বলছি, জি, পৃথিবীর কেউ নিরপেক্ষ নয়। সো বস্তুনিষ্ঠ হওয়া ব্যক্তিগত, উচিত, নিরপেক্ষতা অন্য জিনিস। অ্যাবসলিউটলি, আমি যেটা বলছি যে ব্যক্তিগতভাবেও যদি কেউ করতে যায়, তখন দেখা যাবে যে কোনো না কোনো একটা মোটিভ দ্বারা সে বায়াসড। সে হয়তো আইদার এটা পছন্দ করে, ওটা করে না, তার সাথে তার আর্থিক লেনদেন আছে। সো পৃথিবীর, এই জন্যই বলছি যে প্রত্যেকেরই তার কাউন্টার লজিক আছে যে কে করবে না করবে। সো এই জায়গায় জিনিসটা রয়েই যায়। যেমন আপনি ইউএস এর কথা ধরলেও একটা গ্রুপ, ফক্স একরকম, সিএনএন একরকম, তো ব্লুমবার্গ আরেক রকম। সো প্রত্যেকের ফোকাস, অ্যাটেনশন, প্রত্যেকের এজেন্ডা, পোলারাইজেশন ডিফারেন্ট। সো ওটার মধ্যে থেকেই ব্যক্তি হোক বা অর্গানাইজেশন হোক অপারেট করে। তো ওই সীমাবদ্ধতা থেকেই যায়। তো সেই জায়গা থেকে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু প্রকাশ করতে চায়, একান্তই ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তি স্বাধীনতা সে ব্যবহার করবে। আমার শুধু একটাই কথা, যাই বলি না কেন, চরম আহ, অপরাধীকেও আমরা এমন ভাষায় কথা বলতে হবে যাতে করে, যেমন আমি একটু উদাহরণ দিই। কিছুদিন আগে আমাদের দেশে আমি একজন মহিলা ডাক্তার, তাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। শালীন, আমি যাদেরকে মানে শিক্ষিত, অতি শিক্ষিত মানুষের সেই ভদ্রমহিলার ছবি নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে এমন রগরগে কথা বলেছেন যে আমার কাছে সেটা অত্যন্ত অশালীন মনে হয়েছে। সেটা কোনোভাবেই, সেই উনি যদি যেই দুর্নীতির দায়ে অভিযুক্ত, সেই দুর্নীতি যতটুকু ভয়ানক, আমরা এই তাকে নিয়ে তার শারীরিক অঙ্গভঙ্গি থেকে শুরু করে তার অবয়ব নিয়ে যে কথা বলেছি, তার চরিত্র নিয়ে যে কথা বলেছি, সেটাও সমান অপরাধ। সো ফেসবুক আছে বলেই, সামাজিক যোগাযোগ আছে বলেই আমরা একজন সম্বন্ধে কথা বলবো এমন ভাবে যে তার মানহানিকর, একদম অশালীন। আপনি আমাকে এখানে বলতে পারেন যে তার মানে আপনি বলছেন ভুয়া রিপোর্ট, তারপরে এই ভদ্র মহিলা না ভালোই তো চলছিল। সরি, এই জায়গায় অবক্ষয় এবং এই জায়গা হচ্ছে আমাদের ভুল। অতি শিক্ষিত মানুষরাও, দুর্নীতি এক জিনিস, দুর্নীতি নামে 100 বার কথা বলবো, কারো ব্যক্তিগত সৌন্দর্য, অসৌন্দর্য, সামাজিক জীবন, 2টি বিয়ে না 5টি বিয়ে, একদম আউট অফ ডিসকাশন। আমরা প্রত্যেকে সেই কাজটা করেছি, অধিকাংশ মানুষ করেছে। এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যক্তি স্বাধীনতার চরম অপব্যবহার করেছি আমরা। ধরেন একজন ভদ্রলোককে চন্দন আপনি দাস, ধরেছেন, সরি, যেমন আপনি হ্যাঁ, ধরেছেন একজন বল। ভদ্রলোক, ধরলেন তার ভুঁড়ি এরকম, সে গাট্টু, সে আলুর মতো দেখতে, এই লোক বোরকা পরে পালাচ্ছিল, সে তো নারী নাকি? আপনি সমান অপরাধে অপরাধী। আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তি স্বাধীনতার অপব্যবহার করছেন। তো সেই জন্যই বলছি যে কিছু কিছু কথা আমাদের এই ক্যাওটিক বা বিশৃঙ্খল সমাজ ব্যবস্থায় মনে হবে যে অতি সন্ন্যাসী, বাট কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হবে। তারপর আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। আপনি এই জিনিস নিয়ে অবশ্যই একটা বড় আর্টিকেল লিখতে পারেন। একজন তিনি ভুয়া রিপোর্ট দিয়েছেন, সরকারের যে নিয়ম নীতির বাইপাস করেছেন, সুন্দর করে লিখুন। কিন্তু উনি অমুক খানে অমুক করে তমুক করেছেন, উনি তো দেখতে এরকম, উনার তো এটা সেকেন্ড বিয়ে, তার মানে হচ্ছে আপনারও সময় সুযোগ আসলে আপনি একই কাজ করতেন। সো এই জায়গায় ব্যক্তি স্বাধীনতা, ব্যালেন্স, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতার একটা দেয়াল থাকা উচিত। আর কয়েকজনই একই প্রশ্ন করেছেন, আমি এই জন্য কারোর নাম বলছি না। সেটা ওই আপনি একটু আগে আলাপ করেছিলেন, সেটি হচ্ছে যে ফেসবুকে ভুয়া আইডি, অর্থাৎ তাকে আইডেন্টিফাই করা যায় না কে। ফেসবুকে আমরা ফেসবুক সাইবার ক্রাইম করার ক্ষেত্রে ফেসবুকে ব্যবহার করতে দেখি। আপনি একটু আগেই বলেছিলেন যে ছবি ব্যবহার করে, বিকৃত করে মানুষকে অপমান করে। আমি যদি একটু আপনাদের তথ্য যোগ করি, আমার সাইবার ক্রাইম ইউনিটের সাথে কথাও হয়েছিল কয়েকদিন আগে, যে এখন এই করোনার সময় আপনার সাইবার জগতে যে বাংলাদেশে যত অপরাধ হচ্ছে, তার 90% হচ্ছে নারীর উপরে,
এই 90%-এর ভেতরে আবার 90% হচ্ছে টিনেজ। এই যে ফেক আইডি, সেটি যে এটা 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 ব্যবহার করছে এবং অপমান করছে, মানুষকে হ্যারাস করছে, হয়রানি করছে, এটার প্রতিকার পাওয়ার কি উপায়? অনেকেই কিন্তু অভিযোগ করেন যে এটার ফেসবুকের কাছে এটার রিপোর্ট করে আসলে কোনো কাজ হয় না। এটার প্রতিকার পাওয়ার উপায় নেই, কারণ এটা আমি আবারও বলছি, পঙ্গপালের মতো তারা তাদের প্ল্যাটফর্মে লোকজনকে ঢুকতে দিচ্ছে, একজনকে 10 বার করে অ্যাকাউন্ট করে ঢুকতে দিচ্ছে। এটা একদমই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বেআইনি একটা ব্যবহার। তারা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর টেকনিক্যাল মানে যেই ক্যাপাসিটি সেটা তারা ব্যবহার করছে না। তারা চাইছে ইচ্ছামতো মানুষ আসুক, যা ইচ্ছা তাই বলুক। সামাজিক যোগাযোগ মাধ্যমকে আবারও বলছি, অতি শীঘ্রই তাদেরকে বাধ্য করা হবে বা হওয়া উচিত, কে এসছে সেই মানুষটা কে, তার একদম আইডেন্টিফিকেশন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেরকম থাকে, এনআইডি কার্ড যেরকম থাকে, ব্যাংকে যেরকম ইনফরমেশন দিতে হয়, আপনি ডিগ্রি নিতে গেলে আপনার ইউনিভার্সিটিকে যেরকম ইনফরমেশন দিতে হয়, চাকরি নিতে গেলে আপনাকে যেই তথ্য দিতে হয় সেই তথ্য দিয়ে তাকে ঢুকতে হবে। তার আগে এটা করতে দেওয়া উচিত না। সো এখনো খুব অবাধতারা কাজ করে যাচ্ছে। এটা ওইখান থেকে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের দেশে এটা এভাবেই চলবে। তো এখন ধরেন যে বাংলাদেশে যদি একটা সংবাদপত্রে আমি কিছু প্রকাশ করি, তাহলে তো সেখানে সম্পাদকের বিরুদ্ধে মামলা করা যায়, আপনার সেখানে রিপোর্টারের বিরুদ্ধে মামলা করা যায়, সেখানে অন্যদের বিরুদ্ধে মামলা করা যায়। তো ফেসবুকের মালিকের, ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা, তার বিরুদ্ধে কেন মামলা করা যাবে না? এই এই আধারটা তো ব্যবহার করছে, এটা তো ব্যবসা করছে, ফেসবুকের তো ব্যবসা আছে, সে তো ব্যবসা ছাড়া চলে না। সুতরাং এই এটা ধরনের পোস্ট যাচ্ছে, ব্যবসা করছে, তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না? আচ্ছা, আইনগত ব্যবস্থা নেওয়া তো অবশ্যই যাবে, বাট জিনিসটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আমরা একদম যেসব জায়গায় অরিজিন হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন বা নর্থ আমেরিকাতে, যতক্ষণ পর্যন্ত না কংগ্রেস বা ওরা তাদেরকে ধরে বাধ্য করবে, ততক্ষণ পর্যন্ত হবে না। ইটস এ বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি, ওরা লবিস নিয়োগ করে রেখেছে, ওরা একটু স্লো করার চেষ্টা করছে, আস্তে ধীরে যাচ্ছে। বাট ইভেনচুয়ালি জিনিসটা আসবে যে কেউ ওইভাবে যে চাইলেই ইচ্ছা মতো ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে যেমন অনেক পরীক্ষা দিতে হয়, সেরকম দিয়েই আসতে হবে। আমি আপনাকে আজকে কথা দিতে পারি, যেটা আজকে 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, এই জিনিসটা ডেফিনেটলি উইল কাম, বিকজ সাইকোলজিস্টরা সারা পৃথিবী থেকে আসলে স্টাডি করে দেখিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সাইকোলজিক্যাল প্রেশার, ইনস্টেবিলিটি, ডিপ্রেশন তৈরি হচ্ছে, এবং ইট ইজ বিকামিং এ সোশ্যাল ডিসঅর্ডার এবং ন্যাশনাল ইস্যু। সো আলটিমেটলি তখন গিয়ে, কারণ ফেসবুকের তো চকচকে কথা বলবেই, টুইটার তো অনেক দারুণ দারুণ কথা বলবে, এই করে ফেলছি, সেই করে ফেলছি, ফেসবুকের কারণে এখানে রক্ত পাওয়া গেছে, ওখানে অমুক হয়েছে, রিলিফ হয়েছে, তারা এই ভালো কথাগুলো বলবেই। কিন্তু এই নেগেটিভ জিনিসগুলো আসলে প্রেশারের পরে তারা ঠিক করবে, এবং আমি শিওর তারা এই নিয়ে কাজ করছে, একটু সময় লাগবে। তো আবার একটু আমরা অন্য প্রসঙ্গে যাই। আপনার আমি জানি যে আপনার শৈশব যেটা, সেটা খুব সুখের ছিল না। ঈদে নাকি ঈদের জামা আপনারা হয়তো হ্যাঁ, পুরো সেট পেতেন না। না মানে না সেটা তারপরে অনেক সংগ্রাম। সেই জায়গাটা যদি বলতেন। আপনার মা না না আপনাকে একটি অবশ্যই বই দারুণ। কপি করে দিয়েছিলেন। জি, হ্যাঁ হ্যাঁ, ওটা দারুণ সুখের ছিল, আমার শৈশব দারুণ ছিল, শৈশব দারুণ ছিল। জি। আর্থিক কিছু অসঙ্গতি ছিল, সেটার কারণে আমি হয়তো কিছু কিছু জিনিস করতে পারিনি, বাট ওটার কারণে এর থেকে অনেক ভালো জিনিস হয়েছে। সো আই হ্যাড এ ফ্যান্টাস্টিক চাইল্ডহুড, সেই জায়গাটায় কোনো দ্বিমত নেই হারুন ভাই। যেটা হয়েছে যে বাবা ছিলেন সামরিক বাহিনীতে, তো আমাকে অনেকগুলো জায়গায় ঘুরতে হয়েছে, চিটাগং, কুমিল্লা, সিলেট, আহ, সৈয়দপুর, অনেক জায়গায় ঘুরেছি। তো সেই জায়গা থেকে আই হ্যাড এ গ্রেট চাইল্ডহুড। আমি অনেক গেছো ছিলাম, গাছে কাছে উঠতাম, পুকুরে দাপিয়ে দাপিয়ে বেরিয়েছি, মাসুদ রানা পড়েছি। সো স্কুলে কবিতা আবৃত্তি করেছি, তো যেমন খুশি তেমন সেজেছি, বিতর্ক করেছি, গাছ থেকে কাঁঠাল পেড়ে খেয়েছি। আই হ্যাড এ ফ্যান্টাস্টিক চাইল্ডহুড, একটা দারুণ শৈশব কাটিয়েছি। এই জন্য আমি আমার পিতা মাতাকে ধন্যবাদ দিতে চাই, এবং আমার ভাই বোনকেও ধন্যবাদ দিতে চাই যে দে মেড মাই চাইল্ডহুড এ গ্রেট ওয়ান। তো আপনি তো স্ট্যান্ড আপ কমেডিয়ানও হতে চেয়েছিলেন, সেখানে কেন হলেন না? আমি কিছুটা সময় প্র্যাকটিস করেছি 2 বছরের মতো নাবিদ ভাইয়ের সাথে। আমাদের সমাজের একটা বড় অংশ প্রস্তুত নয় স্ট্যান্ড আপ কমেডি কনসেপ্টটা গ্রাস্প করতে, আমার যেটা মনে হয়েছে। তারা মনে করেন যে কমেডি মানেই হচ্ছে লুঙ্গিটা তুলে চাচা এরকম কাজকর্ম, কথা বলতে হবে, চুটকি বলতে হবে, তারপর তারা হেসে লুটুপুটি খাবেন। সো আর আমরা যখন শুরু করেছিলাম ঠিক একই সময়ে ইন্ডিয়াতে এবং আমাদের দেশে কিছু কৌতুক শো শুরু হয়েছিল। সেখানে ধরেন আমি আমি সম্মান রেখেই বলছি, আমি যেই ফিলোসফি থেকে আমি আর নাবিদ ভাই হিউমার নিয়ে কাজ করা শুরু করেছিলাম, ওই ফিলোসফির সাথে সাংঘর্ষিক ছিল, যেভাবে প্রেজেন্ট করা হচ্ছিল, যে ধরনের বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল। সো তখন মনে হয়েছে স্ট্যান্ড আপ কমেডি কনসেপ্টটা যেহেতু ইজ সর্ট অফ মিসআন্ডারস্টুড, ইট ইজ বেটার টু not to pursue that. So I stopped it in 2012 or 13.
আপনার তো অনেক ফলোয়ার, একটু আগেই বলছিলাম ফেসবুকে প্রায় ৭ লাখ, ৭ লাখ। আমি এবং আপনি পেশারও বেশ পরিবর্তন করেছেন, শুধুমাত্র ওখান থেকে অনেক প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন আমি দেখি। এটা কি লাইকিং ডিসলাইকিং এর জায়গা থেকে, না সুযোগ সুবিধার জায়গা থেকে? আমি খোলাখুলি প্রশ্ন করলাম। না, আমার কাজের বয়স 20 বছর। আমি 4টা জায়গায় কাজ করেছি বা 5টা, 4 বছর করে গড়ে যদি ধরি। আমার মনে হয় না যে আমি অনেক কিছু করেছি। যেহেতু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সরব, তাই হয়তো পরিবর্তনগুলো নিয়ে লোকজন একটু বেশি কথা বলে। আমি 5 সাড়ে 5 বছরের মতো কাজ করেছি নেইভিতে। আমি 3 বছরের মতো কাজ করেছি বিএটিতে, ব্রিটিশ আমেরিকান টোবাকো। তারপর 5.5 বছর কাজ করেছি বাংলা লিংকে। তারপর প্রায় 3 বছর কাজ করেছি আমরাতে। এখন কাজ করছি 2 বছর ধরে নগদে। 20 বছরে আ, একটা আ, মানুষ, প্রাইভেট সেক্টরের একটা মানুষ 3টা 4টা চাকরি পাল্টাতেই পারে। তো আপনি বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বেশ সরব। আমরা যখন আপনি আসবেন লাইভে, লাইভ উইথ হারুনে, তখন কিন্তু বেশ কিছু মন্তব্য করেছি। কেউ কেউ বলার চেষ্টা করছেন, এটা আমি বলছি যে আপনার এই সরব বা মুখরতা, এটা জাতির গুরুত্বপূর্ণ যখন ক্রান্তিকাল থাকে তখন আসলে এ সরকারের পক্ষে যায়, আপনি গণমানুষের পক্ষে কথা বলেন না। অভিযোগটি কিভাবে দেখবেন? তা আমার যখন ভালো মনে হয়, সরকার ভালো করলে আমি অবশ্যই ভালো বলবো। আপনি যদি আমাকে মনে করেন যে সরকার 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা দিয়েছে, সেটা খারাপ কাজ, সেটাকে না বলে আমি কোনো একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান 1,000 মানুষকে চাল দিয়েছে সেটা নিয়ে বেশি বেশি কথা বলবো, তাহলে হবে না। আমি সংখ্যার দিক দিয়ে কথা বলবো। আপনি যদি মনে করেন যে করোনার সময় ধরেন অমুক প্রতিষ্ঠান 5 লাখ লোককে হেল্প করেছে, সেটা বলবো, নাকি 50 লক্ষ লোককে যে সরকার হেল্প করেছে আমি সেটা বলবো? আমাকে বললে আমি সেটা নিয়ে আমি কথা বলবো। তারপর অনেকেই বলার চেষ্টা করেন যে ধরেন আমি বলবেন যে সরকারের বিদ্যুৎ ভালো করেছে ইত্যাদি ইত্যাদি বলেছে। ডেফিনেটলি যেখানে ভালো কাজ থাকবে, অ্যাচিভমেন্ট থাকবে, আমি সেই কাজগুলো দেখাবো। রোমান্টিক ভাবে ঢালাও ভাবে গণমানুষের কথা বলা মানে সরকারের পক্ষে বলা যাবে না, এই ধারণার আমি একদমই আমি মনে করি না। প্লাস তার সাথে ইভেন যখন শিক্ষা নিয়ে সড়ক আন্দোলন নিয়ে কথা হচ্ছিল, নিজে ওই জায়গায় বসে কথা বলেছি, এমন অনেক মানুষ যায়নি। কেউ যদি আমাকে বলার চেষ্টা করেন যে আপনি ওই জায়গায় কথা বলেনি, তাহলে তিনি পুরো ঘটনাটা জানেন না। সড়ক আন্দোলনের সময় আমি প্রথম আমার অফিসে বসে বলেছি যেটা ভুল হচ্ছে, তার আগে থেকেই আমি কথা বলছিলাম, ওই জায়গায় বসে কথা বলেছি। শিক্ষা নিয়ে যখন কথা হয়েছে, তারপরে যখন বিভিন্ন বন্যা হচ্ছে, দুর্নীতি যখন হয়েছে বিভিন্ন সময়, আমি ডেফিনেটলি পিক আপ করেছি। ওইটা না দেখে উনি শেখ হাসিনাকে বোধহয় প্রশংসা করলেন। অফকোর্স আই উইল ডু। আপনি যদি মনে করেন যে গণমানুষের কথা বলা মানে ক্ষমতাসীন সরকারকে সব সময় রোমান্টিক ভাবে অপোজিশন, বিপ্লব বিপ্লব একটা ভাব রাখতে হবে, আমি এই ধরনের টুটকো দেশপ্রেমে বিশ্বাসী না। আমাদের দেশে দেশপ্রেমের সংজ্ঞা মানে হচ্ছে যে ইউ হ্যাভ টু বি এগেইনস্ট দ্য গভর্নমেন্ট অল দ্য টাইম। অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। কনস্ট্রাকটিভলি কথা বলতে হবে। অ্যান্ড আপনি সরকারের সাথে কথা বলতে চাইলে, আপনি আইসিটি নিয়ে কথা বলতে, অফকোর্স পলক ভাইকে আমি বলবো যে আপনি এটা ভালো করেছেন, এটা হয়নি। বিদ্যুৎ নিয়ে কথা বললে আমি বিভু ভাইকে অবশ্যই বলবো এটা হয়েছে, কিন্তু আমি বিদ্যুতের বিল ডাবল পেয়েছি। ভুতুরে বিল নিয়ে আমিও লিখেছি। এখন ভুতুরে বিল 1 মাস এসেছে, গত 5 বছরে আমি পাইনি। আমি এখন ওই 5 বছরের যে সেবাটা ভুলে গিয়ে গালাগালি শুরু করে দিব 1 মাসের জন্য কিনা, দ্যাটস ওয়ার আই ড্র মাই অ্যাটেনশন লাইন। 1 বছরের জন্য যেই 1 মাসের যে সেবাটাতে ভুল হয়েছে, সেটা নিয়ে কথা বলবো পাগলের মতো যে সরকার ডুবে গেল, দেশ খারাপ, বিদ্যুৎ নো। আমাকে যে গত 5 বছর টানা দিয়ে এসেছে আমি সেটা বলবো না? সেটা কখনোই বলবো না। শুধুমাত্র একটা কথা বলবো, এই ধরনের আবেগী দেশপ্রেম আমি সরি। কারো যদি মনে হয় তিনি গণমানুষের কথা বলেন না, 10 বছর ধরে বন্যার সময় বন্যার জায়গায়, ত্রাণের সময় ত্রাণের জায়গায়, বা যতগুলো কাজ হয়েছে, সড়ক দুর্ঘটনা নিয়ে আমরা সড়ক দুর্ঘটনায় সরব হওয়ার পরে বলেছেন সবাই, আমি প্রতি বছর প্রতি মাসে একবার বা দুবার করে স্ট্যাটিস্টিক দিয়ে বারবার বলেছি। ইলিয়াস কাঞ্চন সাহেব কিন্তু সিজনাল দেশপ্রেমিক না যে যখন একটা সাবজেক্ট হলো তখন বললাম। উনি 25 বছর ধরেই সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলছেন। আমিও গত কয়েকদিন আগেও সড়কের সিগন্যাল নিয়ে একটা ভিডিও করেছি, এই জাস্ট 2 থেকে 2.5-3 মাস আগে। সবাই যখন একটু করোনা নিয়ে ব্যস্ত, সড়ক দুর্ঘটনা এখন বেশ চলছে না, আর সিজনালটা বন্ধ হয়ে গেছে, তাই অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কারণ 2 বছর আগে যখন একটু হাউকেউ হচ্ছিল তখন কথা বলেছেন। আমি আবার শুরু করেছি এখনো যখন ময়লা নিয়ে, প্লাস্টিক নিয়ে। মাই ওয়ান ইজ, আমি যেটা বলছিলাম শুরুতে, ধারাবাহিকতা। আমাদের মধ্যে যেটা হচ্ছে, যখন একটা ভাইরাল হয় সেই সাবজেক্টটা নিয়ে আমরা 2-4টা লাইন একটু গভীরভাবে লিখি, আর কন্টিনিউয়াসলি কিছু করি না। আই বিলিভ ইন দুটো কন্টিনিউয়াস ক্রিটিসিজম এবং দুটো কন্টিনিউয়াস দুটো অ্যাপ্লাই। দুটো শব্দ একটু আপনার কাছে আমি আবার ব্যাক করতে চাই। দুটো শব্দ আপনি ব্যবহার করেছেন। একটা হচ্ছে
রোমান্টিক রোমান্টিক বিরোধিতা বা রোমান্টিক বিরোধিতা, আর একটা বলছেন যে সিজনাল দেশপ্রেমিক। যদি একটু এলাবোরেট করতেন এই দুটো জিনিস কি। আচ্ছা, আমাদের যেটা হয়েছে যে আমরা স্বাধীনতা পূর্বে যেই সরকার মানেই হচ্ছে যে ভিনদেশী, এরকম একটা ধারণা আমাদের মধ্যে ছিল। তারপরে শিল্প সাহিত্য সব জায়গায় যে বোঝে যে মানুষটা সে সরকার বিরোধী, সে বিপ্লবী, আমাদের নায়ক টায়ক এইভাবে আমরা দেখে এসেছি। তো সরকারকে প্রশংসা করলে আমরা তোষামো, দালাল, তেলবাজ এই ধরনের একটা জিনিস আমাদের সেই আগে থেকেই আছে। তো বিদ্যুৎ বাংলাদেশ এখন 98% কভার করে, এটা বলা মাত্রই বাহ, এটার বদলে আমরা ভাবি উনি বোধহয় বিদ্যুৎ মন্ত্রীকে তেল দিয়ে নেক্সট টেন্ডারটা পেতে চাচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্রথম রোমান্টিসিজম। আর আমি যে টেন্ডার পেয়ে একটা পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য যে কি পরিমাণ বুদ্ধি মেধা লাগে, এ ব্যাপারে বিন্দুমাত্র আইডিয়া আমাদের নেই। কারণ ওই জায়গাটা আমরা ঢুকতে চাই না, টেন্ডার অথবা সরকারের সাথে কাজ করা, বিকজ ওটার জন্য যে পরিমাণ মেধা, যেটার জন্য যতটুকু লেগে থাকার প্রয়োজন, যেটার জন্য যে পরিমাণ অ্যাপটিচিউড প্রয়োজন আমাদের অনেকেরই নেই। তার কারণে ওই সাইডে কথা না বলে আমরা এই মাসে বিদ্যুৎ বিলটা অনেক বেশি এসেছে, সরকার তো ডুবিয়ে ফেললো দেশ, সেটা বলাটা অনেক সহজ। সো দ্যাটস ওয়াই আই ফাইন্ড ইট প্রিটি রোমান্টিক দ্যাট কিছু হলেই নেগেটিভ কথা বলা। আর আপনি বলছিলেন আরেকটা কি বলছিলেন ভাইয়া? সিজনাল। যে সিজনাল সিজন। ব্যাপারটা হচ্ছে যে দেশে এখন বন্যা চলছে, আমরা ব্যস্ত। কোন ভদ্রমহিলা সুন্দরী ডাক্তার তিনি ই করেছেন, কি বলে, জাল করেছেন। তো এরকম অনেক মানুষকে দেখি যেই সাবজেক্টটা নিয়ে কথা বলতে হবে সেই জিনিসগুলো নিয়ে বলেন না, যেটা খুব টক অফ দ্য টাউন, একটু টক ঝাল মিষ্টি, সেই জিনিসটা নিয়ে তারা কথা বলেন যখন শুধুমাত্র কথা বলার কথা। দ্যাটস ওয়াই আমি আবারও বলছি, 2009 থেকে যখন কথা বলছি একটার পর একটা সামাজিক বিষয় নিয়েই কথা বলছি। এমন ভিডিও তো আপনি পাবেন যেখানে আমি বলছি যে প্রতি 30 মিনিটে বাংলাদেশে একটা বাচ্চা পানিতে ডুবে মারা যায়। এই বিষয়টা নিয়েও আপনাকে কথা বলতে হবে। সো দ্যাটস ওয়াই কিছু একটা গরম হওয়ার পরে আমি গিয়ে কথাবার্তা বলা শুরু করলাম। সারা বছর আমার ক্ষমতা, আমার জ্ঞান, আমার সব শিক্ষা থাকা সত্ত্বেও কথা বললাম না। তারপর একটু নড়ে চড়ে টুক করে এক শুক্রবারে বললাম করোনায় দেশটা ডুবে যাচ্ছে। আই এম সরি, দ্যাট ইজ সিজনাল দেশপ্রেম। আপনাকে কন্টিনিউয়াসলি পোলাইট একটা সার্টেন ওয়েভ ফ্রিকোয়েন্সিতে, যেখানে আপনি সরকার হোক পলিটিশিয়ান হোক সবাইকে একটা সার্টেন শালীনতার মধ্যে রেখে কথা বলা শিখতে হবে। তাহলেই আপনার কথাটা প্রপার জায়গায় যাবে বা আপনাকে একটা জায়গায় প্রেজেন্টেবল হিসেবে আপনি আসবেন। আপনার নেভি থেকে চলে আসার গল্পটা ছোট করে সবাই শুনতে চায়, আমরাও শুনবো। তার আগে আরেকটা ইস্যুতে দ্যাটস আমরা এ ইন ভেরি করতে চাই। প্রফেশনাল থিং ভাইয়া, দ্যাটস এ ভেরি প্রফেশনাল প্রফেশনাল অনেক থিং। আমার মনে হয় সেটা আই হ্যাভ, অ্যাভয়েড করে ভালো। ভালো। না, কিন্তু একটা I বিষয়, joined, I got commissioned, and then after 2 years I left. So that's the story. দ্যাটস অ্যানাদার টেস্ট, ইউ এনজয়। Yeah, yeah. এখন যেটা আমি বলতে চাই যে আপনি কিন্তু একই সঙ্গে এখন মোটিভেশনাল স্পিকার, আপনি সেটা নিজে নিতে বা স্বীকার করবেন কি করবেন না জানি না। এবং Of course, of আপনি course. তো মোটিভেশনাল এবং আমি যতদূর জানি 50টা মতো বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে আপনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশেও দিয়েছেন। এর ভিতরে নানা ধরনের আমি নিজেও দেখেছি আপনার এই ধরনের স্পিচ। জি। মোটিভেশনাল স্পিচ কেন প্রয়োজন হয়, আসলে আমাদের কেন এটা প্রয়োজন হয় একটু বলবেন? না, অন্যদের জন্য প্রয়োজন কিনা জানি না, আমার এগুলো বলতে ভালো লাগে। আমি মনে করি যে ধরনের গল্প বলা, স্টোরি টেলিং, আমি যেটাকে চিন্তা করে উল্টা ঘুরে একটু নতুন শব্দ দিয়ে বলতাম আমি স্টোরি টেলার, আমি স্টোরি টেলিং করি, আমি জীবনের গল্প গুচ্ছ নিয়ে কথা বলি, তাহলে জিনিসটা আবার খুব সুন্দর হয়ে যেত। সো ইটস জাস্ট অ্যাবাউট প্যাকেজিং। আই লাভ টু স্পিক। আমি স্টোরি টেলিং করতে পছন্দ করি, আমি মানুষকে একটু গল্প বলতে পছন্দ করি। এটা হয়তো গ্রামের ছেলে হলে গ্রামের দাওয়ায় বসে টঙে বসে কথা বলতাম আমার পাড়ার ছেলে পেলেদের সাথে। যেহেতু ঢাকায় থাকি, যেহেতু সামনে একটা মাইক্রোফোন আছে, বড় একটা অডিটোরিয়াম আছে, তাই তাদের সাথে আমি গল্প করি। সো আমি গল্প দিয়ে যদি কেউ উৎসাহ পায়, কারো যদি মনে হয় যে আচ্ছা আর একটু চেষ্টা করে দেখি, দ্যাটস মাই অবজেক্টিভ। সো সেই জায়গা থেকেই মানে গল্পগুলো করা। বলেন না হারুন ভাই? হ্যাঁ, মানে এটা কি আপনি গল্প বলাই টার্গেট, না এর থেকে কোনো পরিবর্তন আনা আপনার টার্গেট, মানুষকে আমার উদ্বুদ্ধ টার্গেট করা টার্গেট? আমি আমার যেটা মনে হয় সেটা আমি বলে যাব, যিনি শ্রোতা তার মধ্যে যদি পরিবর্তন আসে সেটা বাড়তি পাওনা। কিন্তু আপনার কাছে যেটা জানতে চাই, মানুষ কি আসলে গল্পে মোটিভেটেড হবে? গল্প মোটিভেট হওয়া, ওয়েবড হওয়া এক জিনিস, কিন্তু না, মানুষকে তার কাজ দিয়ে উদ্বুদ্ধ করতে হবে, অনুসরণ করাতে হবে। আমরা কি কাজকে গুরুত্ব দেব, না কথার জাদুকে বেশি গুরুত্ব দেবো? আমরা বাঙালি, গল্পের বই প্রত্যেকের বাসায় আছে বস, হাজার হাজার। সো ওটারই একটা ভার্বাল রূপ, ওরাল রূপ আমি যখন কথা বলছি। সো আপনি যদি অনেককে জিজ্ঞেস করুন, ওই বইটা থেকে উৎসাহ পেয়েছিলাম, ওই বই থেকে দুপুর জেনেছি, ওই বই থেকে জ্যোৎস্না জেনেছি। সো মেবি আই ডু দ্য সেম থিং। কাজ তো প্রত্যেকেই করবে। আপনি যদি কাজের কথা বলেন, 20 বছর ধরে কাজ করছি, খেয়ে পড়ে আছি, চাকরি করি অনেকগুলো, সো কাজও তো করছি, শুধু একটা জিনিস করছি না কিন্তু।
পাঠ নিয়ে গত 3-4 বছর ধরে দেশ বিদেশ ঘুরে একটা পর্যায়ে নিয়ে এসেছি। তো ওই জায়গা থেকে তো আছেই। আমি করতে চাই না। বাট যখন বললেন গল্প থেকে উৎসাহ পাবে কিনা, গল্পের বই ভরা। এই যে আমার পেছনেও দেখতে পাচ্ছেন বই। এগুলো একেকজনের কিন্তু তার ব্যক্তিগত গল্প কেউ লিখেছেন। একেকজন এখানে যেমন ডিফেন্স সম্বন্ধে আছে, ধর্ম সম্বন্ধে আছে, অনেক কিছু আছে। সো স্টোরি টেলিং ইজ এ বিগ পার্ট। একদম শুরুর দিকেও যখন একটু আগুনটা জ্বালিয়ে আজকে শিকার করা মাংসটা চাবাতে চাবাতে লোকজন গল্প করতে বসতো। তারপরে যে দেয়ালে আঁকতো। ইট হ্যাজ বিন অলওয়েজ দেয়ার। সো ওইটারই হয়তো একটা না, ডিফারেন্ট আমি বোধহয় আপনাকে লাইনটি মানে ঠিক মতো প্রেজেন্ট করতে পারিনি। সেটি হচ্ছে যে আমরা তো প্রায় বলি যে মানে জাতির জনক বঙ্গবন্ধু আমাদের অনুসরণীয় এবং তিনি আমাদেরকে পথ দেখান। কিন্তু আমাদের জাতীয় জীবনে আমরা কি পথ দেখানোর মতো আর কাউকে পাচ্ছি না গল্পকারদের পাচ্ছি। একটু আমি আমি কোন জায়গাটা বলতে চাচ্ছি আপনি কি বুঝতে পেরেছেন? যে গল্প তো করতেই পারে মানুষ, গল্প তো বলবেই, নানা ভালো ভালো কথা মানুষ বলতেই পারে, নানা উপদেশ মানুষ দিতেই পারে, কিন্তু সেটা কার্যকরী, সেটা কতটা কার্যকরী হবে যদি একজন মানুষকে অনুসরণ করার মতো মানুষ আমরা না পাই? আমরা কি পাচ্ছি? অনুসরণ মানে একজনের জন্য অপেক্ষা করতে হবে কেন? মানে আমরা সবসময় কেমন যেন এটা আমাদের সামনে নৃতাত্ত্বিক ভাবে আছে যে আমরা কারোর জন্য অপেক্ষা করি, তিনি এসে আমাদেরকে বলবেন তারপর আমি করব। এটাও আছে না আমাদের না, আমি মধ্যে। আমি আমি ওয়েটিং অনুসরণ ফর গডও বলছি না, আমি কিন্তু গডও বলছি না, আমি বলছি যে তার জন্য অপেক্ষা করে থাকবো না। আমাদের সামনে তো লাইট থাকে, আমাদের সামনে তো একটি বাতিঘর থাকে, বাতিঘর তো কাছেও থাকে। সেই বাতিঘরের সংকটে কি আমরা ভুগছি? মানে গল্পটা বেশি হচ্ছে অবশ্যই আমাদের বাতিঘরের চেয়ে। অবশ্যই অবশ্যই বাতি ঘরের সংকটে খুব ভালোভাবেই ভুগছি। আমাকেও যখন বলা হয় যে হ্যান্ড পিক করো কাকে তুমি বাংলাদেশে অনুসরণ করতে চাও, কার মতো হতে চাও, কার জীবন তোমাকে উৎসাহিত করে, আমিও খুব বেশি খুঁজে পাই না। আমি শিওর এটা আমাদের একটি সামগ্রিক সমস্যা। অনেক আপনি তো মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন, বাংলাদেশে আরো কিন্তু এখন অনেকে শুরু করেছেন এবং পেশাদারিত্বের সাথেই শুরু করেছেন এবং এটা পেশা হিসেবে নিয়েছেন। মোটিভেশনাল স্পিকার যদি পেশাদারিত্বের জায়গায় চলে যায় তাহলে তো মানুষটি যেমনই হোক তিনি ভালো কথা বলবেন। তো একজন অগ্রহণযোগ্য মানুষ যার জীবনে যার কোনো অনুসরণ নেই তিনি ভালো ভালো কথা শুনবেন আর সেটা আমরা বলবেন, সেটা আমরা শুনবো, এটা কিভাবে হয়? ওটার কথা তো আমি জানি না যে পেশাদারিত্ব কি কথা, বাট ইটস এ ভেরি ন্যাচারাল থিং। কেউ যদি ভালো গল্প বলতে পারেন, সেটা যদি শোনার জন্য লোকজন টিকিট কেটে আসেন, আমি তার মধ্যে একদমই দোষ দেখি না। বিকজ পৃথিবীতে কোনো কিছু ফ্রি নয়। এটা আমার একদম ওপেন কথা যে কেউ যদি খুব দারুণ করে কথা বলতে পারেন, তার কথা শুনে আপনার আহ, গায়ের রোম দাঁড়িয়ে যায়, খুব ভালো লাগে, তার জন্য আপনি 200 টাকা, 500 টাকা, 1000 টাকা টিকিট কেটে এসেছেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এটা আমার মধ্যে, তো এটার এটা মধ্যে তো কোনো দোষ দেখি না। ওই মানুষটা, সরি, এটা তো কথা বিক্রির একটি ব্যবসা হয়ে গেল। আপনি কিভাবে দেখবেন অফকোর্স কথা বিক্রির ব্যবসা? অফকোর্স অফকোর্স, ওয়াই নট? কেউ যদি খুব ভালো করে কথা বলতে পারেন, সেই কথা শুনে যদি আরো 10 জন অনুপ্রাণিত হন বা তার ভালো লাগে, তার খুশি হয়, ইটস এ ফর্ম অফ আর্ট। কেউ একজন কথা বলছেন, তিনি বলছেন। সো এখন যিনি আসছেন তিনি আসবেন কিনা, তিনি কিনবেন কিনা, তিনি যাবেন কিনা, তিনি শুনবেন কিনা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আই এম নট গোয়িং দেয়ার। বাট পৃথিবীর অনেক উন্নত দেশে কাউন্সিলিং হয়, এ ধরনের যারা কথা বলেন তারা একদম স্টেডিয়াম বুক করা অনেক মানুষজন আসেন, টনি রবিন্স আছেন, তারপর অনেকেই আছেন, তারা এসে কথা বলেন, তাদের কথা মানুষজন শোনেন। সেটার জন্য একটা হাই ফি দিতে হয়, আগে থেকে অ্যাডভান্স বুকিং করতে হয়, ডেফিনেটলি। এন্ড আই স্টিল হ্যাভ প্ল্যান, মেবি আফটার 5 ইয়ার্স আই উইল ডু দ্য সেম থিং। এটার জন্য আমাকে 5টা নোবেল পেয়ে আসতে হবে, 10টা কোম্পানি ফর্ম করে আসতে হবে, আই এম সরি। কোন রিক্সাওয়ালাও যদি ভালো কথা বলেন, দারুণ কথা বলেন, তার জীবনে তিনি পড়াশোনাও করেননি, তিনি যদি দারুণ কথা বলেন, আমি দরকার হলে 1000 টাকার টিকিট কেটে তার কথা শুনতে যাব। বিকজ তিনি দারুণ চমৎকার করে বলেন। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট কাউকে কিছু কথা বলার জন্য বা কাউকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে হিমালয় পর্বত ডিঙিয়ে তারপরে সে কথা বলতে হবে। সো আমারও এ পর্যন্ত যে দারুণ হৃদয়গ্রাহী অনেকগুলো কথা যাদের কাছ থেকে শুনেছি, আইদার কোথাও যাচ্ছিলাম অফিসের ভিজিটে, কোথাও একসাথে চা খেতে নামছিলাম কোনো এক ছোট শহরের ছোট বাজারে, পাশের যে বয়স্ক চাচা টুস করে 5-7 মিনিট কথা বলেছিলেন, মাথায় গেঁথে আছে। উনি কি করেন? ডিম বিক্রি করেন। সো উনি সিইও হয়েছেন তাই তাকে সম্মান দিয়েছে, তাই তার কথা আমি মূল্যায়ন করেছি, তা না। বিকজ এভরিথিং ইজ অ্যাবাউট ইনার পিস। আর ইনার পিসটা আসতে গেলে কাউকে খুব শিক্ষিত হয়ে 5টা ডিগ্রি নিয়ে তারপরে সে কারোর সামনে দাঁড়াতে হবে, সেটা ঠিক না। বাট একই সাথে আমি নিজেও অনেক জায়গা থেকে ইনভাইটেশন পাই, এখানে এসে কথা বলেন, ওখানে এসে কথা বলেন, তারপর আমি জিজ্ঞেস করি যে উপস্থাপকটা কে বা আয়োজকরা কে, তখন তারা সাবস্টেন্সিয়াল কিছু বলতে পারেন না যে কারা। আমি বিনয়ের সাথে তখন মানা করি। সো এই মানা করার দায়িত্বটা আমার।
তিনি আমাকে যে আহ্বান করেছেন সেটা তার ব্যক্তিগত অধিকার, তিনি আমাকে আহ্বান করেছেন, তিনি নিজেকে এভাবে প্রেজেন্ট করেছেন। আমি গ্রহণ করব কি করব না, টিকিট কাটবো কি কাটবো না, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। না, আপনার এই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার যে হ্যাঁ, একজন মানুষ কথক, কথক শব্দটা তো আমাদের বহু আগেই পরিচিত, কথকের কথা হ্যাঁ, শুনতে তো মানুষ যায়। আমি সেই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক নিতে চাইনি। আমি চাচ্ছি যে যে মোটিভেশনাল স্পিচের ভিতরে একটা আছে, তুমি ভালো, আপনি তো আপনি গল্প বলেন বলছিলেন, আপনার অভিজ্ঞতা বলেন, আপনার জীবনের গল্প বলেন, আপনার, কিন্তু ধরেন একজন মানুষ ভালো হওয়ার কথা বলছে একজন মানুষকে, একজন মানুষ জীবনে সৎ হওয়ার কথা বলছে একজন মানুষকে, একজন মানুষ চমৎকার ভাষায় মুগ্ধ করে একজন মানুষকে জীবনের পবিত্রতার কথা বলছে, কিন্তু সেই মানুষটির জীবনে সেটা নেই, এটা কি ঠিক হবে কিনা, সেই জায়গাটা আমি যেতে চাচ্ছি। অফকোর্স নেই, সেটা ঠিক হবে না। তো আরেকটি বিষয় আপনার আপনার আপনি আসলে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনি একটা বই লিখেছিলেন, আপনি অনেক বই লিখেছেন, তার ভিতরে একটি বই রয়েছে মস্তিষ্কের ক্যানভাস, 2019 সালে আপনি এই বইটা লিখেছেন। এই বইটি নিয়ে বেশ সমালোচনা হয়েছিল, আপনি কি সেটা জানেন, আপনার নলেজ আছে কিনা? আমার জানার ইচ্ছা নেই। তবুও আমার জানানোর ইচ্ছা আছে, কারণ আপনি তো পাঠকের জন্য লিখেছেন, আপনি তো একজন তখন লেখক হিসেবে লিখেছেন, কারণ তারা বেস্ট বলছে সেলার এই হয়েছে, বইটা যখন, তো পাঠক পছন্দ জি জি করেছে। জি জি, সেই বিষয়টাই, বেস্ট সেলার হয়েছে এবং পাঠকরা বলছেন যে তারা যখন এই বইটি কিনেছেন সেটা সুলাইমান সুখনকে দেখে কিনেছেন, তারা যখন বইটি কিনেছেন তখন তার যে বিভিন্ন বিষয় দেখে কিনেছেন, কিন্তু বইটি কিনে হতাশ হলেন তখনই যখন তারা দেখেছেন এর ভিতরে শুধু আপনার ফেসবুক পোস্ট। তারা বলছেন যে আমরা বিভ্রান্ত হয়েছি, আমরা এই লেখা আশা করিনি। তিনি যখন আপনার কেরিশমে আকৃষ্ট হয়ে বইটি কিনলেন, কিন্তু যখন সেটা না পেলেন তার জবাব আপনি কি দেবেন? ফেসবুক পোস্ট দিয়ে একটি বই করেছেন, অথচ তারা ভাবছিলেন যে অন্য কোনো বিষয় নিয়ে আপনি লিখছেন। এটা তো একটি রিপ্রিন্ট ছাড়া আর কিছুই না। সরি, কোনটা? এটা তো একটি রিপ্রিন্ট, ফেসবুক থেকে আপনি বই প্রিন্ট করলেন। হ্যাঁ, তো কি হয়েছে? ফেসবুকে আপনি আগে খাতায় লিখতেন, এখন ফেসবুকে লেখেন, আমি সেটা আমি কম্পাইল করে আমি সেই। আমি সেটা বলিনি, আপনার প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা যে সুলাইমান সুখনকে দেখি বইটি কিনছি, তাদের এই 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 জানাটা ছিল না যে আপনি ফেসবুক পোস্ট দিয়ে একটি বই করবেন। বইয়ের নামটাও চমৎকার, মস্তিষ্কের ক্যানভাস, এবং তারা কিন্তু জি, নতুন কিছু পেতে যাচ্ছিল, কিন্তু যারা আপনার ফলোয়ার, যারা তারা নতুন কিছু পাননি, তারা মনে করেন বইটি যে তারা যে না, টাকা দিয়ে আপনার কিনেছেন। এই কথাটি ঠিক নয়। তারা কিছু পাননি। আপনি যারা যে 10, 12, 15 হাজার কিনেছেন তাদের প্রত্যেকের মতামত এখানে প্রতিফলিত হয়নি। আর কেউ যখন বই কিনেছেন, বই হাতে নিয়ে দেখেই কিনেছেন। তিনি মলাট না দেখে, ভেতর না খুলে কিনেছেন, কিনে গিয়ে দেখেছেন যে ও মাই গড এটার মধ্যে। আর আপনি যে বলেন যে ফেসবুক পোস্ট, যে শব্দটি উচ্চারিত হয়েছে, জি, এটা নিয়ে আমি কয়েক জায়গায় শুনেছি, যারা বোদ্ধা তারা কয়েকজন বলার চেষ্টা করেছেন ফেসবুক পোস্ট ব্যাপার না, লেখার মধ্যে কি ছিল সেটা ব্যাপার, কথাগুলো কি ছিল, অবশ্যই। হোয়াট ওয়ার দ্য লাইনস। এটা ফেসবুকে লিখেছি না আমার খড়ে খাতায় লিখেছি, নাকি আমি চক দিয়ে আমার ইয়েতে লিখে রেখেছিলাম, তাতে কিচ্ছু আসে যায় না। ওখানে যে কথাগুলো ছিল সেগুলো দেখেছেন কিনা, তো সেটা অনেকেই দেখেননি। আমার রিয়াকশন এই জায়গায় যেটা হচ্ছে যে অনেকেই মেনে নিতে পারেননি যে একজন এসে হঠাৎ করে একদিন বিক্রি হয় না 1000 কপিও, সেখানে 8-10 হাজার কেন হলো। তো আমাদের মধ্যে যে জেলাসি একটা ব্যাপার থাকে, আমরা প্রথম দর্শনেই যখন কেউ নতুন একটা ক্ষেত্রে ঢুকতে যান তাকে দুধের বাচ্চা নতুন এসেছে কি ব্যাপার, এই ধরনের একটা মেন্টালিটি আচ্ছা, আমাদের থাকে। তো তাদের মনে মানে হয় আমরা অ্যাক্সেসটা একদিন ধরে দিতে ট্রাই চায় না, করলাম, হ্যাঁ। একসেপ্টেন্সটা তারা দিবেন না, এটা তাদের খুব স্বাভাবিক, এটা অনেকেরই, নতুন আসলে এলাকায় নতুন, বাদ দাও। তো এসেই যখন আপনি শুনছেন যে একজন লোক বেস্ট সেলার, কি ব্যাপার, জিনিসটা কি, অনেকে আমাকে বলেছেন ফেসবুক পোস্ট, বাট ভেতরের কন্টেন্ট সম্বন্ধে তার বিন্দু মাত্র আগ্রহ নেই বা জানতেনও না। আমাকে রেডিও শোতে নিয়ে অনেকে বলছিলেন যে আপনি এভাবে লিখলেন, তখন জিজ্ঞেস করি আপনি বইটা পড়েছেন, বলে যে না শুনেছি। তাহলে তো আপনার সাথে আমি কথা বলবো না। ফেসবুকে আমি কি লিখেছি না লিখেছি সেটার গভীরতা আছে কিনা সেটা তো আপনাকে পড়ার পরে বুঝতে হবে। ফেসবুকে আপনি 50 বছর ধরে কবিতা লিখে যাচ্ছিলেন, তারপরে সেই কবিতাগুলো একবার আনলেন, সেটা কবিতা গুচ্ছ হতে পারে, আর স্ট্যাটাস বা আমি যে অনুগল্পগুলো লিখেছিলাম, অনুকথাগুলো, সেগুলো একটা পাতায় আনলে সেটা হবে না। এই বুদ্ধিটা আপনাকে কে দিল, এই জুরিসডিকশন কে দিল? আর কেউ বই কিনে ভেবেছিলেন একটা, তারপরে তিনি দেখলেন আর একটা, এটাও মিথ্যা কথা। বই কেনার সময় আমরা সবাই এভাবে নিয়ে, গন্ধ নিয়ে, ভেতরে কি দিখে, প্রিফেস দিখে তারপরেই কিনি। তো কেউ যদি বলেন যে আমি একদম চুপচাপ গিয়ে কিনে এনেছি, তারপর দেখলাম এটা, তারপর আমার মন খারাপ হয়েছে, আমার মনে হয় এটা ওই অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার থেকে আসে। একটা বিতর্ক হয়েছিল, যে বিতর্কটার আমি মূলত এর এন্ডটা পাইনি, যার কারণে সেই এন্ডটা আপনার কাছে জানতে চাই। 2018 সালের 10ই আগস্ট ক্যামব্রিজে আপনার একটা আমন্ত্রণ ছিল।
তখন কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে বলেছিল যে আসলে সোলাইমান সুখন এখানে আমন্ত্রণ পায়নি, এটি একটি ভুয়া জিনিস। আসলে বিষয়টি কি ঘটেছে? বিষয়টি হচ্ছে ওখানকার বাংলাদেশি একজন আমাকে দাওয়াত দিলেন, আমাকে ভিসার জন্য কাগজ পাঠালেন, সেখানে একদম কেমব্রিজের সবকিছু সহই লেখা। তিনি আমাকে পাঠালেন যে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আমরা কেমব্রিজ টক নামে একটা জায়গায় আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। ভিসার কাগজটা ছিল একদম ওই ওদের প্যাডে। আমি সেটা পাবলিশ করলাম। পাবলিশ করার পরে তিনি বললেন যে তার অর্গানাইজেশনে ওখানে অনেক চিঠি গিয়েছে আমাকে যাতে না নেওয়া হয়, তাই তিনি এখন সেটা করতে পারছেন না। তাই তিনি বললেন যে এখন আর আমরা এটা করতে পারবো না। আমি সেই ব্যক্তির সম্মান রক্ষার্থে তার নাম এখন পর্যন্ত বলিনি, তার কোনো কিছুই করিনি, সবকিছুই ছিল। সো আলটিমেটলি যখন আমি দেখলাম যে তিনি যথাযথ কর্তৃপক্ষের নিয়েছেন কি নেননি সেটা আমার জানার সেই কি বলে এখতিয়ার বা বলয় আমার ছিল না। সো আই অলসো ফেল্ট ভেরি অকওয়ার্ড, যেহেতু ওই ভদ্রলোককে আমি সবার সামনে আনতে চাইনি, অনেকেই জানেন। সো আই জাস্ট সেড ঠিক আছে, নেক্সট টাইম। সো সেখান থেকে একটা ক্লিয়ার। এখন একটা প্রশ্ন কিন্তু আমি জানি না এটা ঠিক কিনা, যেহেতু আমার বন্ধুরা করেছেন প্রশ্নটা, আমি একটু বলি। আপনি কি এরকম কোন পোস্ট দিয়েছিলেন যে কিনা যে দেশের মানুষ ট্যাক্স দেয় না বলেই সরকার জনগণকে সহযোগিতা করে না, এই পোস্ট দিয়ে ডিলিট করার এরকম প্রসঙ্গ আসছিল কিনা? আবু দস্তগীর সেলিম বলছেন এটা। আপনি যদি দেখতে চান আমি একবার, আমি যেটা অফকোর্স দেশে ট্যাক্স দেয় না বলে, দেশের ট্যাক্স দেয় না, উনি পুরোটা যদি ডিলিট করেছে সে ব্যাপারে কিছু বলুন। পোস্টটা ছিল যে আমাদের দেশে ট্যাক্স যেটা দেয়, আপনি কি জানেন যে আমাদের ট্যাক্স যখন যে রিটার্ন সাবমিট করে কতজন মানুষ? খুবই অল্প সংখ্যক মানুষ। তো খুব অল্প সংখ্যক মানুষ একটা ট্যাক্স দেয়, একটা বিশাল সংখ্যক মানুষ যাদের ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে তারা দেয় না, সেটা ইভেড করে, তারা অ্যাভয়েড করে। আমি সেই কথাটাই বলেছিলাম। কিন্তু আমাদের যেটা হয়, আমরা আসল ব্যাপারটা না বুঝে আবেগী হয়ে যাই। আমরা কিন্তু এখনো জানি, আমি যদি আপনাকে বলি আমাদের যাদের ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে তারা সবাই কি দেয়? উত্তরটা হচ্ছে না। এই কথাটাই বলেছিলাম, কিন্তু আমাদের দেশের মানুষ অত্যন্ত আবেগী হয়ে যায় কোনো কিছু নিয়ে, সে নিজের উপর নিয়ে নেয় সবকিছু, যে না আমি দেই। তো সেই জিনিসটা মিলিয়ে, জিনিসটা নিয়ে যেটা হয় যে বারবার কিছু একটা বললে, ওই যা বললাম, আসল জিনিসটা রেখে ধরার কথা সোলাইমান সুখানকে ছিল না, ধরার কথা ছিল যারা ট্যাক্স দেন না তাদেরকে। বাট ওনাদেরকে তো চেনেন না, পাওয়া গেল আমাকে। সো চলেন লেখি ওনার সম্বন্ধে। আমি তো শেষ দিকে যিনি প্রশ্ন করেছেন তাকে উত্তর দেই। বাংলাদেশের সব মানুষ যারা দিতে পারবেন ট্যাক্স তারা দেন? উত্তরটা হচ্ছে না, আমরা ফাঁকি দেই, যার কারণে বারবার হাত পাততে হয়। প্লিজ যারা দিতে পারবেন তারা ট্যাক্স দেন। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যারা ট্যাক্স দেয় আপনার, তারা কিন্তু সামাজিক নিরাপত্তা পায়। যে ট্যাক্স দেয় সে কিন্তু মানে আপনার তার এক ধরনের ডিমান্ড থাকে। ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট সে সুবিধা পাবে না, তার স্বাস্থ্য নিরাপত্তা থাকে। আমি জানি বাংলাদেশের অনেক মানুষ ট্যাক্স দেয় না, যার ইনকাম ট্যাক্স হওয়া উচিত। কিন্তু এই এই যে ট্যাক্স না দেওয়ার প্রবণতা, এর পেছনে কি ট্যাক্স সিস্টেম বা ট্যাক্সের রিটার্ন যেটা দেওয়ার সেটা কমতি থাকা একটা বড় কারণ কি আপনার কি মনে হয়? না, একই জিনিস। যে কারণে আমরা সামনে ফুট ওভার ব্রিজ থাকার পরেও যে উঠি না, ওই একই জিনিস, মানসিকতা আমাদের একই জিনিস। না, এখন দেখেন, আমি আপনাকে বলি যে সাধারণ মানুষ কিন্তু ট্যাক্স দেয়। একজন বলেছেন যে ভ্যাট তো দেয়, সাধারণ মানুষ কিন্তু ট্যাক্স দিচ্ছে। আমি যখন সাবানটা কিনি, এই যে সাবজেক্ট চেঞ্জ করে ফেলি আমরা, ভ্যাট নিয়ে কথা হচ্ছে না, আমরা ট্যাক্স নিয়ে কথা বলেছিলাম। আমি সেটাই বলছি যে কথা বলা ওই জিনিসটা জানার দরকার নেই। ওই জন্য বললেন ভ্যাট, এটা ভ্যাট নিয়ে কথা হচ্ছে না। না, আমি যেটা তার তার কথা ধরে যেটা বলতে চাচ্ছিলাম, যে যে কোনো ফরম্যাটে সে ভ্যাট দিচ্ছে, সে কিন্তু গভর্নমেন্টকে দিচ্ছে। একটা সাবান আপনি কিনলে যে দাম, একজন গরিব মানুষ কিনলেও সেই পরিমাণ সে ভ্যাট দিচ্ছে। কথা হচ্ছে না রে ভাই 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 আবারও এই যে আবারও আমরা সাবজেক্ট ম্যাটারের বাইরে চলে যাই। অবজেক্টিভটা ছিল, বোঝার চেষ্টা করেন। ওনাকেও যিনি বলেছেন যারা ট্যাক্স দেওয়ার ক্ষমতা রাখেন তারা দেন না, দ্যাটস দ্য পয়েন্ট আই ট্রাই টু মেক। এটা করে আমি তো তার মানে হলো কি, ওই যে যারা ট্যাক্স দেন না তারা হাসতেছে, দেখো দুই বাঙালি বেকুব বসে নিজেরা নিজেরা মারামারি করছে। উনি বলেছিলেন যারা ট্যাক্স দেয় না তাদের ব্যাপারে, ওরা নিজেরা নিজেরা ইনকাম ট্যাক্স, আপনি বলছেন ইনকাম ট্যাক্সের কথা। হ্যাঁ, ভ্যাট ইজ অলসো এ ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, ওটাও ট্যাক্স, ইনকাম ট্যাক্স। কিন্তু ইনকাম ট্যাক্স আপনি যে বারবার বলছেন যে যাদের দেওয়ার দেয় না, তো ইনকাম ট্যাক্স নেটের আওতায় আনার, আপনি যখন মানুষকে দায়ী করবেন, নেটে আনার দক্ষতাটা কার দেখাতে হবে? এটা সরকারের, না মানুষ গিয়ে ট্যাক্স দিয়ে আসবে? এই ট্যাক্সের আওতায় আনছে না কেন? তাদের দায়, যারা দেন না তাদের দায়, তাদেরকে বলছি আমি যে তাদের দেশ। তাহলে তাহলে যিনি দেবেন না, যিনি স্কেপ করবেন, যিনি অপরাধ করবেন, তাকে ধরার দায় আছে না? তাকে কি ধরবে? হ্যাঁ, অফকোর্স এটা সরকারের দায়।
আমরা প্রায় শেষ আমি পর্যায়ে চলে এসেছি। জি জি ঠিক বল আছে। না না বলেন না শেষ বলেন। একটা হ্যাঁ, প্রশ্ন কমনলি আসছে, কেন আপনাকে এই প্রশ্ন করেছে আমি ঠিক জানি না, যে জ্ঞানী এবং জ্ঞান পাপী এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? অনেকেই করেছেন এটা। না এ ধরনের এগুলো আমার কাছে বাতুলতা মনে হয়। আমাদের দেশের মানুষজন বেশ কিছু শব্দ মিলিয়ে, এটা মিলিয়ে, ওটা মিলিয়ে প্রোডাক্টিভ কথাবার্তা একটু বেশি বলে। জ্ঞানী, জ্ঞান পাপী এত কথার কিছু নেই। আপনি যদি পারেন শিক্ষা নেন, জীবিকা অর্জন করেন, আশেপাশে মানুষকে চেষ্টা করেন। আর ওই যে জ্ঞান পাপী, জ্ঞানী এ ধরনের ভাষার মানে এত রোমান্টিসিজম এর আসলে ওই ব্যাপারে আমি ভাবি না এত কিছু বস। সত্যি কথা। উনি কি বুঝাইছেন এটাও বুঝতে পারি না। এত আ- ছিঁড়ে ফেলার আ- স্বভাব এটা আ- না। আচ্ছা, আর শেষ আমরা একটা ছোট্ট আলাপ করে, বাংলাদেশে কিছু শব্দ আমদানি হয়েছে, দালাল, জি, জি, ছাগু, হুম, তারপরে আবাল, এই শব্দগুলো জি। দেখি একজন মানুষ কিছুই বলতে পারে না, কিন্তু ফেসবুকে যে হঠাৎ করে আবাল, আবাল সাংবাদিক, দালাল, দালাল সাংবাদিক, ছাগু, এই যে প্রবণতা, এর জন্য কি ফেসবুকে দায়ী করবো না আমাদের ব্যক্তিগত মানসিকতাকে দায়ী? মানসিকতা, মানে মানসিকতা। সুযোগ আমরা ওই যে বললাম যে আজকে বলেছিলাম যে কাউকে একটু হেয় করতে চাইলে, কাউকে একটু করতে চাইলে আমরা এই যে these are the words এগুলাকে আমরা চেষ্টা করি। আর এগুলা করি বেসিক্যালি মানসিক দৈন্যতা থেকে। আমরা যখন কাউন্টার প্রোডাক্টিভ কিছু বলতে পারি না বা যখন আমি জানিই না একটা ওই ভদ্রলোক সম্বন্ধে বা এই বিষয়টা সম্বন্ধে একটা কথা বলে দিয়ে চলে গেলাম। সো এটা তো খুব ওপেন ইজি এই আরকি। এইজন্য করি। সাল্লামা শুকরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে এখানে সময় দিয়েছেন। আর প্রিয় দর্শক, থ্যাংক ইউ ভাই। আপনাদেরও ধন্যবাদ বন্ধুরা, অনেক কষ্ট করে আপনারা ছিলেন এই করোনা কালে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সুখন, আপনিও সাবধানে থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। গুড নাইট। আপনি থাকবেন হারুন ভাই। থ্যাংক ইউ।